ধন্যবাদ তাহের ভাইকে চমৎকার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। তাহের ভাই যেন আটক করতে হবে। আসলে দিনের সূর্যটা দেখে অনুমান করা যায় যে দিনটা কেমন হবে। আপনি যখন কাজ শুরু করবেন, আপনি কার সাথে শুরু করছেন তাকে দেখে, তার অ্যাটিটিউড দেখে, তার আকাঙ্ক্ষা দেখে, তার স্পিড দেখে আপনাকে বুঝে নিতে হবে যে সে কোন দিকে যাচ্ছে, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। Yes or no? Yes. Yes or no? Yes. আমরা যখন অ্যাক্সিডেন্টের সিদ্ধান্ত নিয়েছি, আমি এবং শাহিদুল স্যার একই সাথে সিদ্ধান্ত নেওয়ার কারণে শুরুতে আমরা পরিকল্পনা করছিলাম যে কোম্পানির যে মার্কেটিং প্ল্যান আসলে আমরা কি নিয়ে শুরু করতে পারি। তো প্রথমে আমরা 4-5 দিন এটা নিয়ে একটা মেকানিজম করি যে আমরা যদি স্টার্ট করি তাহলে স্টার্টটা কোন জায়গা থেকে করলে আমরা কোম্পানির সর্বোচ্চ জায়গাটায় যেতে পারি। কথা বোঝা গেছে? এবং সেই রূপরেখার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের অমর সোহেব স্যার। স্যারের জন্য এটা করতে হবে। উনি আমাদেরকে চমৎকার একটা প্ল্যান দিয়েছে, যে প্ল্যানের মাধ্যমে আমরা এমন ভাবে শুরু করেছি যাদেরকে নিয়ে, বিশেষ করে আজকের এই গ্যাদারটার মূল কারণ হলো কি, আমরা যে ভিউ নিয়ে, আমরা যে মিশন ভিশন নিয়ে শুরু করছি, সেই শুরুতে আমরা আসলে একা এখানে কোনো কিছু হওয়া সম্ভব নয়। এখানে আমরা যখন স্টার হতে চাইবো, আমরা যখন সুপার স্টার হতে চাইবো, তখন স্টার হতে চাইলে অবশ্যই আমাকে কি করতে হবে? জিএম বের করতে হবে। আমি সুপার স্টার হতে চাইলে আমাকে কি করতে হবে? স্টার বের করতে হবে। আমরা কিন্তু সেই পরিকল্পনা আমরা বাছাই করে, একেবারে নিরেট বাছাই করে করে আজকের এই মিটিংটা, আজকে যারা আছেন তাদেরকে কিন্তু আমাদের এই পথ চলায় প্রত্যেকটা জায়গা আপনাদেরকে পাবেন আমাদের সাথে থাকার কারণে। শুধু আপনি আমাদের সাথে সিদ্ধান্ত নেওয়ার কারণে, কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে। কারণ আজকে প্রোগ্রামের শেষে অবশ্যই বুঝে যাবেন যে আসলে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছি এবং আমরা কোথায় যেতে যাচ্ছি এবং আমাদের প্ল্যানিংটা কি। আমরা যেহেতু শুরু করেছি বড় ধরনের একটা ড্রিম নিয়ে, তাহলে আমাদের সাথে যারা শুরু করেছেন অবশ্যই তাদেরকে আমরা এমন শক্ত করে ধরতে চাই, আপনাদের হাতে এমন করে ধরতে চাই যে আমরা যেন বিজয়ের মঞ্চে একসাথে সবাই উঠতে পারি। আজকে আসলে এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু এই মঞ্চে ডেকে যদি কথা বলতে দেওয়া হয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলার মতো, প্রত্যেকেই কিন্তু এরকম হাইলি এডুকেটেড লিডার্স। আপনারা যেহেতু আমাদের একটু দেরিতে শুরু করলাম, আমরা প্রোগ্রামের শেষের দিকে গিয়ে যদি সুযোগ থাকে আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিব। এ পর্যায়ে আমি অনুরোধ করব, যার অনুপ্রেরণা, যার উৎসাহ, যার চিন্তা চেতনার কারণে আজ আমি অ্যাক্সিডেন্টে, আমি আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সবার শ্রদ্ধেয় জনাব শাহিদুল ইসলাম ভাইকে। শাহিদুল ইসলাম ভাইকে জোরদার করতে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে রেখে, সুস্থ রেখে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আবারও যে আমরা বাংলাদেশে একটি সঠিক একটি প্ল্যাটফর্ম পেয়েছি এবং সঠিক একটি প্ল্যাটফর্মে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার কারণে আমরা আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবতার শিক্ষক, আমাদের আদর্শ। আসলে আজকের প্রোগ্রামটা খুব ইমোশন একটা প্রোগ্রাম। আমি যতটুকু আমার চিন্তা চেতনা থেকে আমি চিন্তা করেছি, গত কয়েকদিন আগে থেকে আমি ওমর ভাই, আমি প্রায় 6-7 দিন বাসায় ছিলাম, বের হই নাই, একটু অসুস্থ ছিলাম পায়ের প্রবলেমের কারণে। ম্যাক্সিমাম দিনগুলোতেই এখানে অনেকেই আমার বাসায় গেছেন, বিশেষ করে ওমর ভাই, গাজী ভাই,
নজরুল ভাই, এনারা বাসায় গেছেন, আমাদের শফিক ভাই, মনির ভাই বাসায় গেছেন এবং দীর্ঘ সময় বসে আমরা বাসায় মিটিং করা। আসলে বাসার অনেকগুলো ছবি অনেকে দেখেছেন। আসলে আমি দিনরাত 24 ঘন্টা কেন জানি আসলে শুধুমাত্র এক্সিলেন্ট ওয়ার্ল্ড এবং সবাইকে নিয়ে কিভাবে একটু সামনের দিকে যেতে পারি এই বিষয়গুলো নিয়েই সবসময় ছিল। ওমর ভাই প্রথম যেদিন গেছেন বাসায় সকালে, উনি কিন্তু দুপুর পর্যন্ত আমার বাসায় ছিলেন। উনার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে উনি চলে আসছেন, কিন্তু পরে গাজী ভাই, নজরুল ভাই সহ আরো কয়েকজন, নজরুল ভাই খিচুড়ি রান্না করছেন লাস্টে, হঠাৎ করে কিন্তু খানা দানার কোনো প্রস্তুতি নাই। তা নজরুলকে তাড়াতাড়ি বললাম যে তুমি ভেতরে গিয়ে তাড়াতাড়ি করে হেল্প করে একটু খিচুড়ি রান্না করো। তো বাসা আমার ওয়াইফ সহ, যেহেতু আমার পারিবারিক ভাবে সে আমার আত্মীয় বা আমার ভাতিজা, তা আমার মা আছেন বাসায়, তার মা, নাতি, আবার চাচি, আমার ওয়াইফ তার চাচি, তিনজন মিলে খিচুড়ি রান্না করে সবাই মিলে খেয়েছে। কারণ ঘর থেকে বাইরে হইতে দিতে মন চাচ্ছে না, আবার ওরাও বের হতে মনে চাচ্ছে না। ওভারঅল মিলে সারাটা দিন, মানে প্রত্যেকটা দিন ছিল এক্সিলেন্টের প্রোগ্রাম, মিটিং। আমাকে দেখতে আসছে, কিন্তু 2-3 ঘন্টার নিচে কেউ যায় নাই। এভাবে লাস্টে ওমর ভাইকে বললাম যে আসলে এভাবে বসে থাকলে তো হবে না, কিছু একটা করা দরকার। আমাদের লকডাউনে বসে থাকলে হবে না, কিছু একটা করা দরকার। তাহলে কি করা যায়? তখন আমি বললাম যে আমরা দুইটা স্টেপে ভাগ করি, একটা লিডার্স আর একটা হচ্ছে যে জুনিয়র লিডার। আসলে কে কোথায় যাবে বড় কথা নয়, এখানে আমরা যাদেরকে বাছাই করেছি দে আর নেটওয়ার্কার, দে আর সিনিয়র, দে আর এক্সাইটেড। এখানে আমরা এভাবে করে চিন্তা করেছি। এখানে আমি অ্যাকচুয়ালি লিডার্স, নট অনলি লিডার্স, জাস্ট আমি আজকে যে জিনিসটা চিন্তা করতেছি, ওয়ালার স্টার, কারণ অ্যাকচুয়ালি এখানে চিন্তা তো আমাদের সেভাবেই করতে হবে যেভাবে আমরা অনেক উপরে যাইতে পারি। এখন এখানে প্রত্যেকের মনে কিছু ভিউ আছে, চিন্তা চেতনা আছে, কিন্তু আসলে প্রত্যেকের মনে টুকটাক কিছু কাজ করে, কিছু জিনিস কাজ করে যে আসলে কিভাবে সামনে যাব, কিভাবে এগিয়ে যাওয়া যায়, কতটুকু যাইতে পারবো। কনফিউশন গুলো আজকে আমরা ভেতরে যার যতটুকু, আমার বিশ্বাস অনেকের নাই, কিন্তু যদি 2-1% থাকে আজকে কিন্তু সেটা আমরা বের করে ফেলতে হবে, কিন্তু কমপ্লিটলি বের করে ফেলতে হবে। অ্যাকচুয়াল কনফিউশন এখানে আমরা রাখা যাবে না। আর সর্বশেষ মিলে আমরা প্রোগ্রাম শেষে আমরা তো অবশ্যই ওমর ভাইয়ের মাধ্যমে আমরা একটা ক্লোজিং বক্তব্য শুনবো। হ্যাঁ, তারপরে বা আগে আমরা কিছু প্রশ্ন অথবা আমাদের একটু পরামর্শ, কারণ অ্যাকচুয়াল কথা হলো আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমি যে তথ্যগুলো আজকে দিব এই তথ্যগুলো থেকে আপনাদের ভেতরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে একটা জিনিস চিন্তা করি, আমরা যেহেতু কোম্পানিতে সিদ্ধান্ত নিয়েছি, আসলে ছোটখাটো সিদ্ধান্তের ভিতরে ফার্স্ট কথা, আমরা তো সবাই স্টার হতে চাই। এরপরে কিন্তু সুপারস্টার, ডায়মন্ড স্টার এবং ইডি, তারপরে সিডি, হ্যাঁ আরো একটা ইয়ার সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে যদি আমরা এই জায়গাটা পৌঁছাতে হবে আগে। হ্যাঁ, এটা পৌঁছে, এখানে পৌঁছে অটোমেটিক্যালি আপনি উপরে উঠে গেছেন। আমি এখানে আপনাদেরকে 2-1টা জিনিস শেয়ার করতে চাই। তার আগে, সবার আগে যে জিনিসটা দেখুন, আমরা অনেক সময় কোনো মতে বাঁচতে চাই, অর্থাৎ সেটা একটা জাস্ট ড্রিম নিয়ে আমি একটু কথা বলতে চাই, জাস্ট ড্রিম। দেখেন, আমরা যারা এখানে এর সামনে যারা আছি প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কোম্পানিতে এর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কতটুকু গেছি, যেটা আমাদের গাজী ভাই বলেছেন যে লিডারদের অথবা কোম্পানির কারো না কারো প্রবলেমের কারণে আমাদের স্বপ্নটা কিন্তু কি হয়ে গেছে, ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু দেখুন, আসলে স্বপ্ন ছাড়া কিন্তু কেউ নাই। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আমরা অনেকেই চিন্তা করছি যে যাই হোক, আর কিছু না, যা হয় হোক, কোনো মতে লাইফটা চালিয়ে নিয়ে যায় এই চাকরি দিয়ে বা এই ব্যবসা দিয়ে। এটাও কিন্তু একটা ড্রিম, এটাও একটা ড্রিম যে কোনো মতে, যে যার যে চাকরি আছে বা ব্যবসা আছে, যাই হোক আর দরকার নয়, কোনো মতে আমি চালিয়ে নিয়ে যাই, এটাও একটা ড্রিম। কারণ কি জানেন, আমি যখন হাই ড্রিমটা দেখেছিলাম, আমার মাসে 5-10 লাখ টাকা ইনকাম হবে,
আমার একটা সুন্দর বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আমি আমার পরিবারকে সুন্দরভাবে রাখবো, একটা ফ্ল্যাটে ভালো একটা জায়গায় রাখবো, আমার সন্তানদেরকে আমি সুন্দর উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমি ভালো স্কুলে পড়াবো, আমার সন্তান গাড়িতে করে স্কুলে যাবে। এই স্বপ্নগুলো যখন ভেঙে গেছে তখন আমরা কি চিন্তা করেছি, যা কোনো মতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারলো আলহামদুলিল্লাহ, এটা একটা স্বপ্ন। দেখেন এই স্বপ্নগুলা কিন্তু প্রত্যেকটা মানুষের মাঝে আছে। আসলে দেখুন আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই, আছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। ওয়েটা হলো যে কোন জায়গা থেকে আল্লাহ দিবেন, কোন ওয়েতে দিবেন, কোন ওসিলায় দিবেন, এটা একমাত্র আল্লাহ জানেন। কিন্তু আমাদেরকে বলা হয়েছে চেষ্টা করার জন্য, হতাশ না হওয়ার জন্য। স্পষ্ট কোরআনের আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, স্পষ্ট স্পষ্ট কথা যে আল্লাহর রহমত থেকে তোমরা কি নিরাশ হইও না। তাহলে হতাশ হওয়াটাও কিন্তু এটা আল্লাহর এই কথার বিরোধিতা করা, নিরাশ হয়ে যাওয়াটাও কিন্তু আল্লাহর কথার বিরোধিতা করা। কারণ দেখেন আপনারা যদি একটু পেছনে যদি তাকায়, যেটা আমরা ওইদিকে বেশি কথা বলবো না, একটু পেছনে যদি তাকায়, যে আমরা প্রায় সময় সাকসেসফুল মানুষদের কথা যদি চিন্তা করি, আপনি জ্যাকমার কথা চিন্তা করেন, বিল গেটস এর কথা চিন্তা করেন, আপনি চিন্তা করেন স্টিফেন হকিংস এর কথা চিন্তা করেন, আপনি চিন্তা করেন আব্রাহাম লিঙ্কনের কথা চিন্তা করেন, আপনি চিন্তা করেন বাংলাদেশে যারা আকিজ গ্রুপের আকিজউদ্দিনের কথা চিন্তা করেন, এসএলএম গ্রুপের কথা চিন্তা করেন, এইভাবে করে সালমান এফ রহমানের কথা চিন্তা করেন, যত মানুষ যে জায়গা থেকেই সফল হয়েছে আসলে কিন্তু প্রথম ধাক্কায় মানে একদম অটোমেটিক্যালি স্টার্ট করলেই কি সফল না, না, তারা কিন্তু অনেক খড়কুটা পুড়িয়ে অনেক কষ্ট করে, যেমন আকিজ গ্রুপের চেয়ারম্যান তিনি কিন্তু বিড়ি বিক্রি করছেন, বিড়ি বানায় বিড়ি বিক্রি করছেন, তাই না? এভাবে করে ঝড় তুফান মানে মধ্য দিয়ে তারা কিন্তু আজকে সফলতা। আজকে দেখুন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে জীবনের অনেকটা ধাপ পেরিয়ে গেছি, অনেক কিছু পেরিয়ে গেছি। শুধু আমাদের এই জায়গাটা একটা জিনিস চিন্তা করতে হবে, স্বপ্ন মারা গেছে তো আমি মারা গেছি, স্বপ্ন মারা গেছে তো আমি মারা গেছি। নিশ্চিত আমাদের স্বপ্ন মারা যায় নাই, শুধু আমাদের স্বপ্নটা একটু বিশাল বড় স্বপ্ন থেকে আমরা একটু ছোট স্বপ্নের ভিতরে চলে আসছি। আজকে আমাদেরকে সেই ছোট স্বপ্নটা থেকে আবার সে ডিপ ড্রিমে একটু চলে আসতে হবে। দেখেন এটা ঘটনাটা কি হয়েছে, প্রথমত হচ্ছে এর জন্য আমি কিছুতে দায়ী, দ্বিতীয়ত হলো আমি যেখানে যে কোম্পানিতে স্বপ্ন দেখেছিলাম এই কোম্পানিও দায়ী, তৃতীয়ত হলো আমার স্বপ্নের কথা আমি আমার পরিবারকে বা আমার বন্ধু বান্ধবকে বলতেও আর পারছি না, তারাও আমার স্বপ্নটাকে মানে ভেঙে দেওয়ার জন্য দায়ী অথবা চুরির জন্য দায়ী। অনেক সময় স্বপ্ন চুরিও হয়। হ্যাঁ, এটা স্বপ্ন চুরি কিভাবে হয় আপনারা অনেকে জানেন, যে আসলে সবচেয়ে বেশি স্বপ্ন চুরি যেটা হয় সেটা হলো আমাদের কাছের মানুষগুলোর স্বপ্ন চুরি করে ফেলে। হ্যাঁ, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। ফর এক্সাম্পল, যেমন আমি যদি কোনো বড় একটা স্বপ্ন দেখে থাকি তাহলে দেখবেন যে আমার কাছের মানুষটা বলছে, তুই আমার এখানে কি চিন্তা করো, যে তোর দ্বারা কি এটা সম্ভব না, এই কোম্পানিতে এটা সম্ভব না, এটা দ্বারা সম্ভব না। দেখবেন যে অনেক একদম কাছের মানুষটা সে কিছু করেও না, সে কিছু ভালো কিছু চিন্তাও করে না, ভালো কিছু করলেও কিন্তু সে জায়গা দেয় না। এই যে বিষয়গুলো আজকে আমাদের মাথায় একটা ড্রিম সেট করতে হবে, সেই ড্রিমটা হলো আমাদের জীবনটাকে আরেকটু জাগ্রত করতে হবে, মনটাকে আরেকটু জাগ্রত করতে হবে, এবং সেই জাগ্রতটা একটু চরম ভাবে করতে হবে। ভেতরে একদম মাইন্ড সেট আপ করতে হবে যে আমি আসলেই মানুষ, আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমার সবকিছু দিয়েছেন, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। যেহেতু আল্লাহর ভান্ডারে অভাব নাই, আল্লাহ তাআলা যেহেতু হজ এবং জাকাত দুইটা অর্থের সাথে সম্পর্কিত দুইটা ইবাদতকে ফরজ করেছেন, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা চেষ্টা করলে আমাকে অবশ্যই দিবেন, শুধু আমি চেষ্টাটা করব এবং সেই স্বপ্নটা আমাকে দেখতে হবে। দেখেন আজকে কোম্পানিতে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুডস এন্ড লিমিটেডে আমাকে যে স্বপ্নটা দেখতে হবে সেটি হলো, ফার্স্ট ড্রিমটা হলো যে আমাকে স্টার হতে হবে। কি করতে হবে? স্টার হতে হবে। দেখেন আপনি যদি একদম যা হয় হোক এই কথা চিন্তা করলে আপনার কিছুই হবে না, যিনি চিন্তা করুন যা হয় হোক এই কথাটা চিন্তা করলে তার কিছুই হবে না, এটা কনফার্ম। আপনাকে ফার্স্ট ড্রিম হলো স্টার, বাট আপনাকে চিন্তা করতে হবে আপনি একজন ইডি,
কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনাকে চিন্তা করতে হবে কোম্পানির একজন ইডি হিসেবে নিজেকে চিন্তা করতে হবে। আপনি কিন্তু কোন কোম্পানির আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন কোম্পানির চাকরি করেন না। আমরা যখন জয়েন করেছি তখন কিন্তু কোম্পানি আমাদেরকে কি দিয়েছে, একটা ই শপ দিয়েছে। কি দিয়েছে? ই শপ। এটা কি মনে আছে কিনা? ই শপ। এখন এই ই শপটা এমন একটা ই শপ, ইন্টারন্যাশনালি আপনি একদম আন্তর্জাতিক ভাবে এই শপটাকে আপনি কি করতে পারবেন। এই ই শপের আন্ডারে আপনি ডিলার বলেন, এজেন্ট বলেন, সেলস বলেন, আর যাই কিছু বলেন, এটা আপনি হাজার নয়, একটা দুইটা বা 100 200 না, হাজার নয়, লক্ষ ই শপ আপনি দিতে পারবেন। প্রত্যেকটা ই শপ থেকে আপনি কি পাবেন? এখান থেকে কমিশন নেওয়ার সুযোগ রয়েছে। বুঝা গেছে কথা? তাহলে ইউ আর নট এ সার্ভিস হোল্ডার, ইউ আর নট আন্ডার এনি ম্যান বা এনি কোম্পানি, ইউ আর দ্য কোম্পানি, ইউ আর দ্য কোম্পানি। আপনি ইউ আর দ্য চেয়ারম্যান অফ দ্য কোম্পানি, ইউ আর দ্য চেয়ারম্যান অফ দ্য কোম্পানি, ইউ আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি ইডি মানে কি? এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউর কোম্পানি, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউর কোম্পানি, নট এক্সিলেন্ট ওয়ার্ল্ড, নট এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আপনাকে মাথায় রাখতে হবে দিস ইজ দ্য ওয়ান কোম্পানি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন। যখন আপনার ব্রেন, আপনি যখন ঘুম যাবেন, তখন যদি এই স্বপ্নটা আপনার ব্রেনে কাজ করে, যখন আপনি অন্য কোনো একদম একাকি বসে আছেন, তখন যখন আপনার মাথায় এটাকে কাজ করবে যে আই এম দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মাই কোম্পানি, আই এম দ্য চেয়ারম্যান অফ মাই কোম্পানি, I am the owner of my company. I have many products. I have many factories. I have many shop. I have many e-shop. এই ধরনের I have many partner. I have many associates. I have many leaders. এই কথাগুলো যখন চিন্তা করবেন, তখন কিন্তু আপনার মনটা আস্তে 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 বড় হতে থাকবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। যখন আপনি এই চিন্তাটা করতে পারবেন, তখন কিন্তু ইউর দ্য স্টার্ট। যদি চিন্তাটা আপনি করতে একটু যদি ভুল করেন, একটু যদি ডিলে করেন, তাহলে কিন্তু আপনি সামনে যেতে কিন্তু আপনার খুব বাধা আসবে। তাহলে দেখেন বাধাটা কিভাবে আসবে। দেখেন আমরা যখন সাইকেল চালাই, আচ্ছা প্রথমে ধরি আমরা যখন হাঁটি, যখন আমরা ওয়াকিং, তখন আমরা কিন্তু খুব কাছে দেখি যে আমাদের কোন ধরনের ইট পাটকেল বা কিছু আছে কিনা, খুব কাছে নিকটে দেখি না। আচ্ছা, যখন আমরা সাইকেল চালাই তখন আরেকটু সামনে দেখি। ছোটবেলায় যখন সাইকেল চালানো শিখছি, তখন কিন্তু আমাদের যিনি সাইকেল চালানো শিখিয়েছেন উনি বলতেন একটু দূরে তাকাও, একটু দূরে তাকাও, সামনের চাকার দিকে তাকাইলেই পড়ে যাবে। তাহলে কি একটু দূরে তাকাইতে বলছে। আচ্ছা, দূরে কেন তাকাইতে হয়? কারণ দূরে এই জন্য তাকাতে হয়, সাইকেলের গতি অনুযায়ী দূরে তাকাতে হয়। ঠিক তেমনি যখন আপনি মোটরসাইকেল চালাবেন, তখন মোটরসাইকেল চালাইলে কি সাইকেলের মতো দূরে তাকালে হবে? নো, তখন কিন্তু সাইকেলের মতো দূরে নয়, আরো দূরে তাকাতে হবে, সাইকেলের থেকে আরো দূরে তাকাতে হবে। কারণ আপনার গতি অনুযায়ী আপনাকে কি হতে হবে, আপনার ফোকাসটা হতে হবে বা আপনাকে ভিশনটা হতে হবে গতি অনুযায়ী। তাহলে আপনার এই যে সামনে যে ছোটখাটো ইট পাটকেল, ছোটখাটো কোনো কিছু কিন্তু আপনার চোখে পড়বে না। আপনি ঠিক তেমনি যদি প্রাইভেট কার চালান, আরো দূরে ওইভাবে তাকাতে হয়। এভাবে যদি আপনার গতিটা যত বেশি হবে, আপনার তত দূরে তাকাতে হবে। ঠিক তেমনি আপনি যখন নিজেকে কোম্পানির ইডি মনে করবেন, নিজের কোম্পানি মনে করবেন, নিজের প্রোডাক্ট মনে করবেন, নিজের ইন্ডাস্ট্রি মনে করবেন, নিজের ইশপ মনে করবেন, নিজেকেই যখন নিজে একটা চেয়ারম্যান, এই কোম্পানির চেয়ারম্যান মনে করবেন, তখন এর মাঝখানের অনেক কিছুই কিন্তু আপনার চোখে পড়বে না। কারণ আপনার ড্রিমটা অনেক দূরে, আপনার মিশনটা অনেক বড়, অনেক লং। তাহলে ছোটখাটো বিষয়গুলো আপনার চোখে পড়বে না। এটা আমরা মনে করতে পারবো এই জন্য, কারণ এখানে টোটাল বিষয়টা গিভ অ্যান্ড টেক। টোটাল বিষয়টা কি? গিভ অ্যান্ড টেক। আমি যে টাকা দিয়েছি 8,000, আমি পণ্য পেয়েছি 8,000 টাকা, পণ্য ব্যবহার করেছি, উপকার পেয়েছি। আবার আমি টাকা দিচ্ছি, পণ্য নিচ্ছি, ব্যবহার করছি। আমি যত প্যাকেজ আমার মাধ্যমে সেল হবে, যত সেল হবে, টোটাল সেলটাই
আমার কি হবে যে টাকা দিল, পণ্য নিল, কোনো লাইবিলিটিস নাই। যার কারণে আমি এই চিন্তা করতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি আজকে আমার সব থেকে কিছু টাকা নিয়েছি, পণ্য 1 মাস পরে দিব এই ঘটনা তো নয়, 1 সপ্তাহ পরে দিব এটা নাই, 1 দিন পরে দিব এটাও নয়, 1 ঘন্টা পরে দিব এটাও নয়। আমি এখন টাকা নিচ্ছি, এখন পণ্য দিচ্ছি, লেনদেন ক্লিয়ার, এবং এটার সাথে আর অন্য কোনো সম্পর্ক নাই। যার কারণে যেমন আমরা এখানে রেস্টুরেন্টে আসছি, খানা খাচ্ছি, বিল দিয়ে আমাকে বিল দিয়ে মানে টাকা দিচ্ছি, খানা খাচ্ছি, চলে যাচ্ছি। কালকে এসে কি রেস্টুরেন্ট ওয়ালাকে বলবো ভাই আমি কালকে 1 মাস আগে আমি 200 টাকার খানা খাইছিলাম, আমার টাকা ফেরত দাও, এটা কি বলা যাবে? বলা যাবে না। আমি ঠিক সেম ভাবে, যার কারণে আমাকে চিন্তাটা ঠিক এই জায়গা থেকে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে যে একদম নাম্বার 1 কথা। এই চিন্তাটা যারা করতে পারে, এরকম ব্রড মাইন্ড আছে, এরকম লিডার, তাদেরকে আজকে এখানে ডাকা। আমরা কিন্তু প্রায় 60 জন আমরা ডিস্ট্রিবিউটার আমরা শুরু করার পরে এই রিসেন্ট অল্প সময়ের মধ্যে এর ভেতর থেকে আমরা 2টা স্টেপে ভাগ করছি। আজকে একদম মোস্ট সিনিয়র যারা নেটওয়ার্কার, ইতিপূর্বে যারা নেটওয়ার্ক করেছেন, স্বপ্ন দেখতে জানেন, স্বপ্ন দেখেছেন, আজকে তাদেরকে নিয়ে মাথায় রাখতে হবে যে এই কোম্পানি, এই যে স্বপ্নগুলো আমরা দেখছি, কেন দেখতেছি, আসলে এই কোম্পানির কি আছে। আমি আপনাদেরকে যদি একটু এনশিওর করি যে ফার্স্ট এখন এট প্রেজেন্ট অফ কোম্পানি, বর্তমান কোম্পানির যে অবস্থাগুলো আপনারা একটু যদি জানেন, যে কোম্পানির নিজস্ব, একটু নোট করতে পারেন আপনারা, নিজস্ব অফিস প্রায় 8টা অফিস ফ্লোর কিনে, ঢাকা মুগদা 2টা ফ্লোর কেনা, বসুন্ধরা সিটিতে ফ্লোর কেনা, তারপরে এই যে কুমিল্লা, ফেনী, এরপরে হচ্ছে যে আপনার ঢাকা মিরপুর, এইভাবে করে 8টা অফিস রয়েছে। তারা নিজস্ব ফ্লোর কিনে কি করছেন? অফিস করেছেন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হলো যে তারা যে কাজটি করেছেন যে সেলফ ইন্ডাস্ট্রি, আপনারা তো জানেন 3টা ইন্ডাস্ট্রি বর্তমান। একটা ইন্ডাস্ট্রি হচ্ছে যে এটা কাশপুর ব্রিজে উঠতে বাম পাশে এখানে একটা ইন্ডাস্ট্রি 6তলা ভবন সচক্ষে দেখে আসছি, এবং সেখানে উৎপাদিত পণ্য সেটা এখন বাজারজাত হচ্ছে। তাহলে সেলফ নিজস্ব ইন্ডাস্ট্রি একটা রানিং, 2টা ইন্ডাস্ট্রির কাজ চলতেছে। কয়টা ইন্ডাস্ট্রির কাজ চলতেছে? 2টা, একটা গাজীপুর, একটা সাভার। এটা এট প্রেজেন্ট এই কোম্পানি। নাম্বার 3 নম্বর হলো যে নিজস্ব পণ্য, 80টা পণ্য বর্তমানে কোম্পানি কি দিচ্ছেন? বাজারজাত করছেন। এই পণ্যগুলো নিজস্ব উৎপাদিত ফ্যাক্টরিতে পণ্যগুলো, যার কারণে আমাদের নিজস্ব পণ্য, নিজস্ব কি ফ্যাক্টরি, নিজস্ব অফিস। এরপর আসেন যে আমাদের ইনকাম অপরচুনিটি, যেটা ইনকাম প্ল্যান, যেটা এটা অনেক সুন্দর অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, এখানে ম্যাচিং বোনাস পার ডে 1 লক্ষ টাকা করে, পার 1 মাসে 30 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে শুধু ম্যাচিং বোনাস। এটা আমার স্পন্সর বোনাস ছাড়া ম্যাচিং বোনাস। এরপর আরো কয়েকটা বোনাসের কথা আমরা যদি বলি, যেমন দেখেন ক্লাব ইনকাম, আপনি যখন এসও হলেন তখন এসও থেকে শুরু করে আপনি ইডি পর্যন্ত ক্লাব ইনকাম পার মান্থ একটা পার্সেন্টেজ অনুযায়ী কোম্পানি, আপনার কোনো সেল না হলেও প্রত্যেক মাসে আপনি একটা ইনকাম পাচ্ছেন, এটা চাকরির মতো। হ্যাঁ, তারপরে আপনি ডেথ ক্লেম, অর্থাৎ এখানে এসও যখন একটা পদ আপনার হয়ে গেছে, এরপর থেকে কেউ যদি মারা যায় তাহলে 1 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত এখানে ডেথ ক্লেম তাদেরকে দিচ্ছে। এছাড়াও কিন্তু তার এই আইডিটা অ্যাসেট হয়ে যায়, পরিবারের প্রতি সহায়তা করে, এটা অন্যান্য রয়েছে, তার ডেথ ক্লেমের একটা সুযোগ রয়েছে। তারপরে আসেন জিএম বোনাস একটা রয়েছে, আবার জিএম স্যালারি রিসেট, এটা সফটওয়্যারের ভিতর দিয়েছে। আপনি যখন জিএম হবেন তখন একটা স্যালারির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। দেখেন, আপনি বিজনেসের ভেতরে আবার চাকরি, বিজনেসের ভেতরে চাকরি, আপনি কোম্পানি, আপনার কোম্পানির চেয়ারম্যান, এমডি, আপনি ডিরেক্টর, তখন কিন্তু একটা অনারিয়াম থাকে। তাহলে এখানে আপনি কিন্তু তখন একটা অনারিয়ামে চলে যাচ্ছেন যখন আপনি জিএম হচ্ছেন। দেখেন, এটা কিন্তু নতুন অ্যাড করেছে। এরপরে হলো ইনসেনটিভ রয়েছে। ইনসেনটিভ আপনার একদম মোবাইল থেকে শুরু করে, ইন্ডিয়া ট্যুর থেকে শুরু করে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্যুর, তারপরে হচ্ছে উমরা, হজ, বড় হজ, গাড়ি, হ্যাঁ, এইভাবে করে, এরপরে বাড়ি, এইভাবে করে কিন্তু ইনসেন্টিভ একের পর এক ইডি পর্যন্ত ইনসেন্টিভ রয়েছে। ঠিক আছে, এরপরে যে জিনিসগুলো রয়েছে সেটা হলো জয়েন্ট ভেঞ্চারে বর্তমানে মালয়েশিয়াতে প্রোডাক্ট উৎপাদন করতেছে, জয়েন্ট ভেঞ্চারে মালয়েশিয়াতে
মালয়েশিয়াতে ইন্ডাস্ট্রি রয়েছে, জয়েন্ট ভেঞ্চারে দুইটা প্রোডাক্ট উৎপাদন করছে, একটা হলো কফি আর একটা হলো ড্রাই ফ্রুটস। এই দুইটা প্রোডাক্ট উৎপাদন করছে কোথায়? মালয়েশিয়াতে। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস দুবাই আজমানে আছে। এরপরে রয়েছে মালয়েশিয়া শাহ আলম এবং বুকিত বিনতান। এই তিনটা অফিস কিন্তু ইন্টারন্যাশনালি, হ্যাঁ, এই তিনটা অফিস। এবং বাংলাদেশের বাইরে 8টা কান্ট্রিতে কি বিজনেস চলছে এবং 23টা কান্ট্রিতে প্রোডাক্ট ইউজ হচ্ছে। এটা এট প্রেজেন্ট বর্তমান অবস্থা। দেখেন, যে কোম্পানিতে আপনি নিজের কোম্পানি মনে করছেন, নিজের বিজনেস মনে করছেন, নিজের হিসাব মনে করছেন, নিজে এই কোম্পানির একজন ওনার মনে করছেন, সেই কোম্পানিতে বর্তমানে এইগুলি অলরেডি রানিং। দেখেন, একটা নেটওয়ার্ক কোম্পানিতে যখন আমরা ইতিপূর্বে আমি আপট্রেন্ড নামে যে একটা সবাই চিনেন বিদায় বলছি, এখানে কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরি করবে বলেছিল, এখানে নিজস্ব প্রোডাক্টের কথা মালয়েশিয়া থেকে আসতো, কিন্তু বাংলাদেশে সেই প্রোডাক্ট উৎপাদন হবে বলছিল, নিজস্ব ফ্যাক্টরি হবে বলেছিল, নিজস্ব অফিস হবে বলেছিল, নিজস্ব অনেক কিছু করবে বলেছিল। এটা হচ্ছে করবে, এটা বলেছিল, আমরা কাজ শুরু করেছিলাম। 3 বছর ব্যবসা করেছি, 9, 10, 11, 12, 4 বছর ব্যবসা করেছি, কিন্তু ফ্যাক্টরির জন্য জায়গা কিনেছিল, বাট ফ্যাক্টরি করতে পারে নাই। সেটি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, চলে গেছে। দেখেন, এটা করে নাই, করবে বলেছিল, আমরা সেখানে ব্যবসা করেছি। আর আজকে দেখুন, যেখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি সেটা অলরেডি করে ফেলেছি। ইন্ডাস্ট্রি করেছে, নিজস্ব অফিস, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সবকিছু এটা অলরেডি করেছে। এবং এটা ইন্টারন্যাশনাল মানের একটা কোম্পানির জন্য মিশন যেগুলো রয়েছে সেগুলো অলরেডি কার্যকর করা শুরু করেছে। এটা হলো এট প্রেজেন্ট যেটা বললাম। আমি কোম্পানির যদি একটু বলি যে এখানে আরেকটি কথা যদি বলি যে এক্সিলেন্ট গ্রুপ, এটা এক্সিলেন্ট গ্রুপ হিসেবে যা যা বর্তমানে তারা আছে সেটাও একটু যদি বলি। দেখেন, এক্সিলেন্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, যেটা আমরা নেটওয়ার্কিং যে ইয়াগুলা করছি, যে পণ্যগুলা বিপণন করছি, হ্যাঁ, অ্যাগ্রো ফুড অ্যান্ড লিমিটেড। এর পাশাপাশি যেটি রয়েছে এক্সিলেন্ট ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড। এটা অলরেডি তারা এটা কিনে অনুমোদন নিয়েছে। 50টা পণ্য, 50টা মেডিসিন তারা বাজারজাত করার জন্য অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং এটার অনুমোদন নিয়েছে। এটা রিসেন্ট সেটা কিসে চলে যাবে, মানে উৎপাদনে চলে যাবে এবং ট্রেডিশনালি এটা বাজারজাত করবে। এরপর আসেন এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেটা ইআরটিসি। পুরা বাংলাদেশে যে তারা তাদের ইআরটিসির মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে একদম সঠিক একজন উদ্যোক্তা তৈরি করবে, যাতে আমাদের অল জায়গায় সব ধরনের ব্যবসা করতে যেন আমাদের কোনো অসুবিধা না হয়। তারপরে এদের সাথে রয়েছে এটা ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, যেটা ডেট ক্লেম এবং বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা আরো অনেক ধরনের ফ্যাসিলিটি দেওয়ার জন্য ম্যান ফর ম্যান ফাউন্ডেশন করেছে। এটা এক্সিলেন্টেরই আরো একটা মনে করেন কোম্পানি, গ্রুপ অফ কোম্পানির একটা পার্ট। তারপরে রয়েছে রয়্যাল এড স্কুল অ্যান্ড কলেজ, যেটা আমাদের তাহের ভাই শুরুতে বলেছেন যে এটাও একটা কোম্পানির একটা প্রজেক্ট, যেটা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে। তারপরে রয়েছে যে এক্সেলেন্ট টিভি, যেটা আপনারা অনলাইনে দেখে থাকেন। এরপর রয়েছে উইন উইন সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আইটি ফার্ম। এটা কিন্তু আরো একটা যুগোপযোগী, যেটা আপনারা ইয়াতে যে যুব উন্নয়ন পুরো বাংলাদেশে যেভাবে করে তারা কি করছে, ট্রেনিং করাচ্ছে, ঠিক এর থেকে আরো উন্নত মানের সিস্টেমে পুরা বাংলাদেশে তারা থানা ভিত্তিক পর্যন্ত প্রত্যেকটা থানায় তাদের একটা আইটি ফার্ম থাকবে, যেখানে তারা কি করবে, মানে একদম সহউদ্যোগী তৈরি করবে, হাতে কলমে কাজ শিখাবে, বিভিন্ন ধরনের কাজ, মানে এসি ফ্রিজ থেকে শুরু করে আরো অনেক কিছু। এবং এটা সরকারের সাথে লিঙ্ক করে কিভাবে এটাকে করা যায় সেটা বাস্তবায়ন করার জন্য অলরেডি সকল ধরনের পদক্ষেপ শেষ করেছে এবং খুব রিসেন্ট শুরু করবে। এটা হচ্ছে কোম্পানির রিসেন্ট যেগুলো রয়েছে তার ভিতরে একটা পার্ট। এরপরে যদি আমি বলি আপনাদেরকে, সেটি হলো মিশন ভিশন, মানে আমি যে জায়গাটায় আমরা এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা চেয়ারম্যান মনে করছি নিজেদেরকে, সেই কোম্পানির কি আছে এবং মিশন গুলো কি, এগুলো আপনারা নোট করছেন কিনা জানি না।
জাস্ট আপনারা কিন্তু একটু নোট করতে হবে, নিজেদেরকে জানতে হবে, কারণ আপনি যখন আপনার টিম নিয়ে বসবেন, আপনার অ্যাসোসিয়েট নিয়ে বসবেন, তখন কিন্তু তাদেরকে ইনফরমেশন গুলো যদি আপনারা যথাযথভাবে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সাথে তারা কিন্তু পাওয়ার পাইতে তাদের কষ্ট হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখতে হবে, যে কারণ আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো বলছি, আপনাদের সাথে আমরা সব সময় থাকবো, কিন্তু সব সময় তো অ্যাসোসিয়েটকে নিয়ে আমরা বসবো না, আপনিও তো বসবেন। যেন মনে করতে হবে যে আপনি নট অনলি মেম্বার, আপনি কিন্তু মেম্বার নন, আপনি স্টার, আপনি কোম্পানির কি স্টার, এটা মাথায় রাখতে হবে। স্টার প্রশ্নের উত্তর দিতে পারবে না, এটা তো হতে পারে না। এই কথাটা মাথায় রাখতে হবে। দেখেন, মিশন ভিশনের মধ্যে যেগুলি রয়েছে, এটা টোটালি কোম্পানির একটা মিশন ভিশনের ভিতরে নাম্বার 1 হলো সে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি নাম্বার 1 কোম্পানি হিসেবে গড়ে তোলার জন্য এটা মিশন ভিশনের ভিতরে নাম্বার 1। এবং এটি কিন্তু সম্ভব 2013 সাল থেকে, এই যে আজকে 2021 সালের মধ্যে তারা দেখিয়ে দিয়েছে জিরো থেকে কিভাবে হিরো হওয়া যায়। জিরো থেকে একদম। আনোয়ার এস রয়্যাল রানা কোম্পানির এমডি সিইও, তিনি একদম জিরো থেকে, যার পকেটে টাকা ছিল না, কিন্তু মনোবল ছিল, স্বপ্ন ছিল, মনোবল ছিল, স্বপ্ন ছিল, এই সেই জিরো থেকে আজকে কিন্তু সে আজকে ইন্ডাস্ট্রি করেছে, এতগুলো অফিস করেছে। এই সবকিছু মিলিয়ে যিনি করতে পেরেছেন, আজকে যে অবস্থানটা তৈরি করেছে, আজকে যে অবস্থানটা তৈরি করেছে, তিনি কিন্তু ইন্টারন্যাশনালি নাম্বার 1 কোম্পানি করবেন, এটা কিন্তু তার একটা মিশন ভিশনের নাম্বার 1। দেখেন, এরপরে নাম্বার 2, যে প্রত্যেক ডিস্ট্রিক্টে একদম কমপক্ষে একটি নিজস্ব ক্রয়কৃত জায়গা অথবা ফ্লোরে অফিস করবেন। ভালো করে বুঝেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কমপক্ষে একটি নিজস্ব জায়গা অথবা ফ্লোর কিনে অফিস করবেন। নাম্বার 3, প্রত্যেকটা থানা ভিত্তিক বিগ বাজার এক্সক্লুসিভ, প্রত্যেকটা থানায় একটি করে বিগ বাজার এক্সক্লুসিভ। এটা অলরেডি প্রায় 50%, বাংলাদেশের 50% থানা অলরেডি এটা সেট আপ হয়ে গেছে। আর এই থানার আন্ডারে যতগুলো বাজার আছে, প্রত্যেকটা বাজারে এটার আন্ডারে সাব বিগ বাজার, মানে সাব এক্সক্লুসিভ যেটা বলে, এটা করবেন। অর্থাৎ এইখানে ব্র্যান্ডটা হবে গ্রোসারি আইটেম, যেটা আমার এট প্রেজেন্টের পরিকল্পনার ভেতর থেকে বাদ গেছে। এখানে গ্রোসারি আইটেম অলরেডি সাভারে যে ফ্যাক্টরিটা হচ্ছে, এটা হবে যেমন প্রাণ কোম্পানি গ্রোসারি আইটেম তৈরি, অল কাইন্ডস অফ গ্রোসারি আইটেম ট্রেডিশনালি বাজারজাত হবে। এটা কি করবে, এই কোম্পানি টিভিতে অ্যাড দিবেন, কোম্পানি টিভিতে অ্যাড দিবেন এই গ্রোসারি আইটেম গুলোর জন্য। আপনি টিভিতে অ্যাড পাবেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে অ্যাড দিয়েছেও কিছুদিন আগে, এই নিউজটা আমরা পেয়েছি, অ্যাড পাবেন ইনশাআল্লাহ। যেভাবে প্রাণ কোম্পানির অ্যাড দেয়, অন্যান্য কোম্পানি যেভাবে অ্যাড দেয়, এভাবে আপনি গ্রোসারি আইটেমের অ্যাড পাবেন। তার মানে হলো এক্সিলেন্টের যে একটা প্রচার অটোমেটিক্যালি কিন্তু কোম্পানি করে দিবেন। শুধু আমরা বর্তমানে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করতে পারলেই কিন্তু আমরা সঠিক জায়গায় পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, এরপর হলো নাম্বার 4, 100+ কান্ট্রিতে বিজনেস এস্টাবলিশ করবেন ইন্টারন্যাশনালি, নট অনলি বাংলা। এটা কিন্তু বাংলাদেশে কিছু প্রবলেম আমরা জানি, কোনো কিছু বড় হইলে এমনি ক্যাচ করে ধরে ফেলে, যার কারণে এই আনোয়ার এস রয়্যাল রানা উনি সবসময় স্টেজে উঠে একটা কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার কথা অনুযায়ী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী আমরা বাংলাদেশের সহ-উদ্যোক্তা তৈরি করছি। আমি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করব না, ওনার বক্তব্য, আমি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করব না, তবে জাতিসংঘের মহাসচিব হব, এটা আমার স্বপ্ন। কারণ কি, যে এই নেটওয়ার্ক করতে গিয়ে যদি টিম হয়ে যায়, আর কোন সরকার যদি মনে করে যে ও যদি রাজনীতি করে, কোন দলে করবে তা তো জানি না, যার কারণে কোন দলের যদি পক্ষ নেয় ঝামেলা হয়ে যেতে পারে। ইতিপূর্বে কিন্তু এরকম ঝামেলা হয়েছে, এজন্য এর বক্তব্য হলো আমি কখনো রাজনীতি করব না। এরপরেও কিন্তু তার ভেতরে একটা কি
বাংলাদেশ তো, তাই না? এটার নাম কি? বাংলাদেশ তো। এই জন্য তার চিন্তাটা কোথায় দেখেন, 100+ কান্ট্রিতে উনি বিজনেস ডেভেলপ করবেন এবং ইন্টারন্যাশনাল হেড অফিস হবে মালয়েশিয়াতে। কোথায় হবে? মালয়েশিয়াতে। এখন দেখেন, বাংলাদেশে উনি চেপে ধরুক, গলা চেপে ধরুক, আর এই চেপে যাই চেপে ধরুক, কিন্তু তার ইন্টারন্যাশনাল অফিস কোথায়? মালয়েশিয়াতে। আমাদের তো, আমরাও তো ইন্টারন্যাশনাল ব্যবসা করি। এখানে প্রত্যেকেই আমরা বলতে পারবো যে দেশের কোনো না কোনো কান্ট্রিতে কোনো না কোনো আত্মীয় স্বজন আছে, আছে না? আছে, প্রত্যেকেরই আছে। দেখেন, তো যদি ধরতে চাই কেউ, তো ধরবে কোথায়? তা তো ধরারই জায়গা খুঁজে পাবে না। এদিকে ট্রেডিশনালি মেডিসিনে যাবে, এদিকে গ্রোসারিতে যাবে। ট্রেডিশনালি বিজনেস মানে সরকারকে দেওয়া, ইন্ডাস্ট্রি মানে সরকারকে দেওয়া। আমাদের যে স্যালারি, আমরা যে ইনকামটা পাচ্ছি, এখান থেকে ব্যাট কেটে সরকারকে দিচ্ছে। সরকারকে তো চতুর্দিক থেকে টাকা দিচ্ছে, তাহলে ধরার কোনো জায়গা নাই। এরপরেও তার কথা হলো যে এটার নাম তো বাংলাদেশ, তাই না? এই জন্য উনি ইন্টারন্যাশনাল অফিস কোথায় করবেন? মালয়েশিয়াতে নিজস্ব অফিস করবেন এবং মালয়েশিয়াতে নিজস্ব ফ্যাক্টরি করবেন। এখন তো জয়েন্ট ভেঞ্চারে করছেন, নিজস্ব ফ্যাক্টরি করবেন এবং তার জন্য মালয়েশিয়াতে যেই কার্যক্রম করা দরকার এটা শুরু করেছেন। অর্থাৎ মালয়েশিয়াতে আমি একটা প্রসেস জানি, আমি, কারণ আমার একটা ড্রিম কিন্তু এরকম ইন্টারন্যাশনালি ড্রিম ছিল, ইন্টারন্যাশনাল ড্রিম ছিল। সেজন্য মালয়েশিয়াতে যদি ওখানে মানে স্থায়ীভাবে কিছু করতে হয়, কি কি করা লাগে, তার ভেতর একটা হলো যে ওখানে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। এরপরে ওখানে পার্টনারে মানে কিছু একটা মানে ওইখানের কোন একজনকে পার্টনারে নিতে হয়, এরকম কিছু প্রসেস আছে। যে প্রসেস গুলো কিন্তু উনি স্টার্ট করছে, যেটা আমি জানি এবং উনি সেটা অলরেডি করতেছেন। খুব শীঘ্রই হয়তো শুনবেন ইনশাআল্লাহ যে মালয়েশিয়াতে ইন্ডাস্ট্রির কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এই যে যা কিছু আমি বললাম টোটাল মিলে ইতিপূর্বে আমরা কখনোই কোনো কোম্পানি, না বাংলাদেশের না বাইরের কোম্পানি, বাংলাদেশে এত কিছু করছে এই কথাগুলো আমরা কখনোই শুনি না। ইয়েস অর নো? আজকে যে কোম্পানি করেছে এবং অলরেডি করার পথে আছে, সেই কোম্পানিতে আমি নিজেকে আবার স্বপ্নের দিকে ভাসিয়ে দিতে আসলেই আমরা যদি একটু ডিলে করি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব, কনফার্ম। কারণ বিজনেসটা হলো এমন একটা জিনিস, কোম্পানি খেটে খুঁটে পিটে পাঠায়া একটা জায়গায় এনে দাঁড়িয়েছে। এই জায়গাটা এসে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে এসে পেয়েছে করোনাতে পাওয়ার কারণে কিন্তু কিছুটা বিজনেস এইভাবে আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট। করোনাটা কোনো মতে সরলেই কিন্তু বিজনেসের গতিটা ঠিক এইভাবে উঠবে, একদম এইভাবে করে উঠবে, এভাবে। এখন যদি আমরা বসে থাকি, তাহলে যিনি প্রস্তুতি নিবেন উনি কিন্তু উঠে যাবেন। কিন্তু আমরা যদি চুপচাপ চিন্তা করি যে না এখন করোনা কেউ কিছু করছে না, আসলে কেউ কিছু করছে না কেমনে জানি, এজন্য আমাদেরকে এমন ভাবে তৈরি হতে হবে, যখন ফ্লাইট স্টার্ট দিবে, দেওয়ার সাথে সাথে যেন টানে যেন আমরা উপরে। প্রস্তুতি না থাকলে আমরা যদি বিদেশ যাব বলে চিন্তা করি, যেমন করোনা সব থাক, আমার পাসপোর্ট নাই, ভিসা নাই, টিকিট নাই, কিচ্ছু নাই, যখন ফ্লাইটের ডেট যখন স্টার্ট হবে, যাদের পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, তারাই তো আগে ফ্লাইট উঠবে নাকি? তাহলে আমরা তো তখন দেখবে ফ্লাইট ছেড়ে চলে গেছে, আমি তখন দৌড়ে যাবো যে আমি পাসপোর্ট করতে, ভিসা নিতে, তারপরে টিকিট নিতে, এরপরে আমি উঠবো, তাই না? এর আগে তো সবাই লক্ষ্যে পৌঁছায় যাবে। এই জন্য আজকের মেসেজটা হলো এই যে আমরা সেই জায়গায় প্রস্তুতি নিয়ে সেই জায়গায় যাইতে চাই। Yes or no? আমরা এখানে যারা আছি প্রস্তুতি নিতে চাই তো ইনশাআল্লাহ, নাকি প্রস্তুতি নিতে আমাদের কোনো আপত্তি আছে কারো আপত্তি নাই? যারা প্রস্তুতি নিবে, দেখেন আমি আর একটা কথা বলি, সুনামি, বন্যা, ঝড়, তুফান, এই সময় কিছু মানুষ আছে চুপচাপ বসে থাকে যে ঝড় তুফান সুনামি, এখানে তো আসলে কি করা সম্ভব, সবকিছু ঠিক হোক তারপরে। দেখেন সুযোগ কারা নাই, ঝড়, প্রচন্ড ঝড়, আম গাছ থেকে আম পড়তেছে, কেউ চিন্তা করে ঝড় থামলে আম কুড়াইতে যাব, আর কেউ চিন্তা করে যে না ঝড়টা আছে, কেউ এখন ঘর থেকে বের হবে না, আমি ব্যাগটা নিয়ে যাই ঝড়ের ভেতর থেকে কিছু আম নিয়ে আসি। দেখেন কেউ ঝড় থেমে গেলে যাবে, কেউ ঝড়ের ভেতরে বের হবে। আসলে দুইজনের ভিতরে সবচেয়ে বেশি আম আনতে পারবে কে?
ঝড়ের ভেতরে একদম নিরিবিলি, কোনো প্রতিযোগী নাই। ঝড় থেমে গেলে কিন্তু অনেকেই বেরোবে, বেরোয়েই কিন্তু গাছতলায় দেখা যাচ্ছে যে সবাই 10-12 জন হয়ে গেছে। এখন যেটা আনতে গেছে মাথায় মাথায় বাড়ি খাবে, কিন্তু আম তো 3 জনের মাথায় বাড়ি খাবে, কিন্তু আম পাবে একজন। 3 জনের মাথায় বাড়ি খাবে, আম পাবে কয়জন? একজন। আমাদের গেস্ট নিয়ে টানাটানি বাড়তে নেই এরকম যে আমি দাওয়াত দিব চিন্তা করছি, আর একজনের দাওয়াত দিতে কতদূর যায় ফেরত আসছে, আর একজন দাওয়াত দিয়ে নিয়ে চলে আসছে। বাড়ি গাইছে 3 জনে, পাইছে একজনে। আর ঝড়ের ভেতরে একটু বাতাস, একটু কষ্ট, একটু বৃষ্টি, সবকিছু মিলে একদম কাঁপতে কাঁপতে যায়, খাপ 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 করে ব্যাগ ভরে নিয়ে চলে আসছে, একদম নিয়ে চলে আসছে। ঠিক দেখেন সেম ভাবে সুনামি এবং বন্যা, সুনামি এবং বন্যা এটা কমপ্লিট হয়ে গেছে, পানি নেমে গেছে। অনেকে চিন্তা করে কিছুই তো নাই, সব শেষ, কেমনে কি করব। আর কেউ চিন্তা করে কি কিছুই যেহেতু নাই, কোনো অসুবিধা নাই, কোমরে গামছা বেঁধে ওখানেই লাগানো শুরু করে দেয়। এই যে উর্বর মাটিতে যখনই লাগানো স্টার্ট করে তখনই কিন্তু ফসল 4-5 গুণ বেশি হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের পরিস্থিতিটা তাই, যে আমাদের পরিস্থিতিটা হলো এই নেটওয়ার্ক মার্কেটিং এ বর্তমান মার্কেটে যা আছে, আর কিছু রিয়েল কোম্পানি থাকলেও সেখানে কিন্তু লাইফ ক্যারিয়ার করাটা অনেক টাফ। যেমন আমরা দু একটা কোম্পানি, যেমন মনে করেন যে আমি যদি বলি ফরএভারের কথা, যদি বলি টেন্স এর কথা, যদি বলি আমি মডার্ন হার্বালের কথা, ডিএক্সএন এর কথা, এই কোম্পানিগুলো কিন্তু রিয়েল, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে সেখানে ক্যারিয়ার করাটা অনেক টাফ, অনেক টাফ। আর সেই জায়গায় কম্পেয়ার করলে যে এক্সিলেন্ট ওয়ার্ড অনেক ইজি, অনেক ইজি, একদম অনেক ইজি। আর এটা আমাদের দেশীয় কোম্পানি। দেখেন আলটিমেটলি একটা ফ্যাক্টরি যখন হচ্ছে, হাজার হাজার লোক আমাদের দেশেরই লোক, এরা কিন্তু কর্মসংস্থান হচ্ছে। একটা অফিস যখন হচ্ছে, যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু আমাদের দেশের লোক। আর দেখেন বাইরের প্রোডাক্ট যখন আসছে, এই পণ্যটা আমি অনেক গুণ বেশি টাকা দিয়ে আমি কিনে ব্যবহার করছি, বাট এই ফ্যাক্টরিটা যেখানে, সেখানে ওয়ার্কার কিন্তু সেই দেশে, ওয়ার্কার কিন্তু আমার দেশে নয়। আজকে আমি এই পণ্যটা বিক্রি করে আমি কিছু কমিশন ভোগ করলেও কিন্তু আলটিমেটলি রয়্যালিটিটা চলে যাচ্ছে কিন্তু সেই দেশে। দেখেন আমি কিন্তু দেশীয় পণ্য ব্যবহার করে দেশেই কিন্তু আমার কর্মসংস্থান তৈরি করছি অনেকের। সুতরাং এই যে বিষয়গুলো, এসি যদিও বন্ধ করলে যদি কেউ বলে তাহলে ফ্যান ছাড়তে হবে, হ্যাঁ। আর প্রয়োজনে আফজাল ভাইকে এখানে এনে দিলে, এই কাছাকাছি এনে দিলে তাহলে আফজাল ভাই দিকে চলে আসেন, আর এসিটা ছেড়ে দেন, আর আফজাল ভাই এখানে চলে আসেন, হ্যাঁ আফজাল ভাই দিকে চলে আসেন। দেখেন আমি কিন্তু কয়টা স্টেপে কথা বলছি, আপনারা কি একটু ক্লিয়ার হয়েছেন? যে যেটা বলছি যে তাহলে ফার্স্ট স্টেপ যেটা ছিল আমার, সেটা আমরা স্বপ্ন দেখতে হবে। দিচ্ছে এসিটা দিচ্ছে, স্বপ্ন দেখা ভুলে গেলে চলবে না। যে জায়গাটাকে আমি স্বপ্ন দেখছি, যে প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা কি এবং এটার প্ল্যানটা কি, এটা কিন্তু আমি প্রায় 30টা পয়েন্ট বলেছি। বর্তমান অবস্থা প্রায় 20টা পয়েন্ট এবং ভবিষ্যৎ প্ল্যানিং যেটা অলরেডি অনগোয়িং আরো প্রায় 10টা, প্রায় 30টা পয়েন্ট তারা কিন্তু কাজ করছে। আর মানবিক যে বিষয়গুলা, আমরা আমাদের দেশীয় কোম্পানিতে কাজ করছি, দেশের ভাইদেরকে কাজ করার সুযোগ দিচ্ছে নিজের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমি যদি উপলব্ধি করতে না পারি একদম ভেতর থেকে, অন্তর থেকে, তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। ভেতর থেকে উপলব্ধি করতে হবে। এক চুল পরিমাণ যদি আমার উপলব্ধিতে ঘাটতি হয়, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। দেখেন এই উপলব্ধির জায়গাটা আমি যখন তৈরি হলো, তখন অটোমেটিক্যালি কি বাস্তবায়ন হবে? ধরে নিলাম সব ঠিক আছে, কোম্পানি ঠিক, ড্রিম ঠিক, সব ঠিক, তাহলে কি আমরা এই উপলব্ধিটা কি ভেতর থেকে শুধু চিন্তা করলে কি বাস্তবায়ন হবে? নো, হবে না। আমাকে একটা গোল সেট করতে হবে। কি সেট করতে হবে? একটা গোল সেট করতে হবে। কেন সেট করতে হবে? তা না হলে কিন্তু আমি, যেমন মনে করেন আমি একদম এইখানে দোতলায় আসছি, যা দোতলায় উঠতে আমাকে কিন্তু কয়েকটা সিঁড়ি, স্টেয়ার কিন্তু আমাকে ধাপে ধাপে উঠতে হয়েছে। স্টেয়ার, এই স্টেয়ার গুলো না থাকলে আমি দোতলায় উঠতে পারতাম না। এটা ওয়ান কাইন্ড অফ গোল, যে আমি দ্বিতীয় তলায় যাব, এই ধাপে ধাপে উঠবো, এক পা করে আমি দ্বিতীয় তলায় উঠবো, তৃতীয় তলায় ঠিক সেম ভাবে ধাপে ধাপে আসতে হবে।
আমি কোম্পানির ইডি। এখন আমি ইডি হতে হলে আমাকে সবার আগে কি হতে হবে? এসও হতে হবে। না, এসও ছাড়া তো আমি ইডি হইতে পারবো না। পারবো? এখন এসওর পরে আমাকে যে ধাপগুলো আছে, আমি যদি এসও হতে পারি আর তাহলে কিন্তু আমার ইডি হওয়াটা আমার জন্য আর কোনো প্রবলেম নাই। আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। সিম্পল নেটওয়ার্কিংটা মাথায় রাখতে হবে। সিম্পল আর্ট অফ ডুপ্লিকেশন মাথায় রাখতে হবে। এটা সিম্পল আর্ট অফ ডুপ্লিকেশন। এক্সাম্পল সেট মাই সেট, আমি যে কাজটি করছি এই কাজটি আমার টিমকে দিয়ে করাতে হবে। আমি যা বলছি তা কিন্তু কেউ করবে না, মাথায় রাখতে হবে। নেটওয়ার্কাররা কখনো বলে করাবে না। যেই লিডার বলে করাবে এই লিডারের টিম কখনোই উঠবে না। বলে করানো যাবে না। আমি এইটা দেখো, আমি এটা করেছি, দেখেন আমি এটা করেছি, আমি এইভাবে করছি, এটা করেছিলাম, এটা করছি, এটা করতে যাচ্ছি। এটা হতে হবে আমি করছি, কিন্তু তুমি করো, তুমি করো, তুমি করো, কেউ করবে না। এটা মাথায় রাখতে হবে। আজকে দেখুন যে আপনারা এখানে আমাদের সামনে যারা আসছেন প্রত্যেকের কাছে তো আমাদের যাওয়া লাগছে, ওয়ান টু ওয়ান যাওয়া লাগছে না? ওয়ান টু ওয়ান। এই যে আফজাল ভাই আমার পাশে আছেন, এই আফজাল ভাইয়ের সাথে কথা বলার জন্য কত পরিকল্পনা যে করছি, যে কিভাবে বলবো, কিভাবে বলবে, শুনবে, এই চাঁদ দাওয়াত, এই আশার দাওয়াত, একটু কথা বলা, ভাই কেমন আছেন, কত অভিনয় যে তার সাথে করছি। এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন কত অভিনয়, অনেক অভিনয় করছে প্রত্যেকটা ব্যক্তির কাছে। এই যে আমাদের কাইম ভাই বন্ধু, এর কাছে গিয়ে যায় বলছি যে ভাই তুমি ভারপ্রাপ্ত হেড টিচার হয়েছো, কিছু খাওয়াও নাই, আজকে ডাব খাওয়া, এই খাওয়া, সেই খাওয়া, এটা সেটা বহুত কিছু বলছে। এখন সব শেষে বলে কি কেন আসছেন এটা বলেন, সব শেষে কি বলে কেন আসছেন এটা বলেন। পুকুর পাড়ে বসে মাছ দেখতে যাই, ভাই খাইতে আসছি। এরপরে বলছি যে এই সেই শুনলাম নাকি আপনি ব্যবসা করেন, এই করেন, সেই করেন, আমাদেরকে বলেন নাই এটার জন্য শাস্তি আছে, এটার জন্য জরিমানা আছে, সব ঠিক আছে, বলে কেন আসছেন এবার বলে। বুঝলেন এই যে কথাগুলো আপনি দেখেন, এই নুরুল আজিম ভাই, ফারুক ভাই, হ্যাঁ, এই যে সব প্রত্যেকটাই, নাসির ভাই, এই নাসির ভাইয়ের সাথে নজরুল ভাই কত অভিনয় করছে, ওই প্রত্যেকের সাথে আমরা কিন্তু এই এক যে কর্নারে বসা আমাদের শফিক ভাই, এই শফিক ভাই, শহীদ ভাই, প্রত্যেকের সাথে আমরা কতবার বসেছি। দেখেন এখন কি বলতে পারি না যে আমি এরকম কষ্ট করে করছি, বলতে পারি তো নাকি? না, আমি বলতেছি যে আপনি কষ্ট করে করেন, আপনি কষ্ট করে করেন, আপনি কষ্ট করে করেন, এটা বলছি। এই যে সোহেল ভাই আছে, এর সাথেও আমরা কি কম অভিনয় করছি যে বস এইরকম এরকম কোনো কিছু আসেন, একটু দাওয়াত নেন, একটু খানা খান, একটু ঢাকায় যাইতে হবে, একটু এই করতে হবে, অনেকগুলো অভিনয় করছি। এখন দেখেন অভিনয় করে করে কাছে আনছি, কাছে এনে রিয়েল জিনিসটা বুঝাইছি, বোঝানোর পরে বলছে বস তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে, সাথে আছেন তো, সাথে থাকবেন তো, এই ছিল কথা যে আমরা আছি। দেখেন সিদ্ধান্তটা কিন্তু অনেক পাকাপোক্ত, অনেক কঠিন, অনেক শক্তভাবে নিয়েছি। তা না হলে কিন্তু আজকে আপনারা কিন্তু আমার সামনে এরকম ভাবে উপস্থিত হইতে পারতেন না। আমি কিন্তু যদি তেলসা করে ধরতাম যে এমনি করে যে এই কেনে বলেছে যে আসছে ভাই আজকে আসছেন চলে গেলেন কিন্তু পরের দিনে ফেজাইতে দেব না, এইভাবে করে ধরছি, এইভাবে যাওয়ার কোনো সুযোগ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। আমি গেলে এইভাবে শিকল দিয়ে টেনে, শুধু আমি না, দেখেন আমার পরে অমর ভাই, এই যে আমরা ধরছি, এরপরে মনে করেন একদম কোম্পানির ডিএমডি সুমন চৌধুরী, তারপরে আছে কোম্পানির এমডি, এইভাবে করে কিন্তু এভাবে টেনে ধরা, কঠিন সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্তটা সাথে আপনাদেরকে একটু গাটা ভাসিয়ে দিতে হবে এভাবে যে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, যেভাবেই করে সিদ্ধান্ত নিয়েছে আমরাও সেভাবে সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্তটা নেওয়া যাবে কিনা? আমরা দেখেন যে কথা ছিলাম যে করেন বললে হবে না, করার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কোথায় ছিলাম? এই করতে হলে একটু কি সেট করতে হবে? গোল সেট করতে হবে। কি সেট করতে হবে? গোল সেট করতে হবে। দেখেন একটা রিক্সাওয়ালার কিন্তু একটা গোল থাকে, রিক্সাওয়ালা ঘুম থেকে উঠে যখন রিক্সা নিয়ে বেরোয় তার একটা টার্গেট থাকে যে আজকে আমি রিক্সার যেটা ডেইলি যেটা জমা দিব মনে করেন 100 টাকা, 100 টাকা জমা দেওয়ার পরে আমার যদি আর 200 টাকা ইনকাম হয় আমি চলে আসবো, বা 150 টাকা ইনকাম হয় চলে আসবো, অথবা 100 যদি ইনকাম হয় তাহলে চলে আসবো। গোল সেট করে বেরোয়, এরপরে রাস্তায় নিয়ে আসে, রাস্তায় নামার পরে তার টার্গেট যখন ফিল আপ হয়ে যায় দেখবেন তার এরপরে এক কদমও সে আর দিবে না, এক কদমও আর দিবে না, কারণ এটা তার গোল যে আমার 200 টাকা পকেটে আসছে
বাজারের টাকা হয়ে গেছে, এখন কিন্তু সে আর একটা প্যাডেলও আর মারবে না কনফার্ম। যদি মারতো তাহলে কিন্তু এই রিক্সাওয়ালা প্রতি বছরে আরো 2টা রিক্সার মালিক হইতো। কারণ ও মানুষ যেমন গোলটা তেমন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন গোলটা বড় করে সেট করার জন্য। আজকে আমি দেখেন খুব সিম্পল একটা গোল সেট করব আমরা। এই গোলটা অ্যাকচুয়াল হলো ইডি হওয়ার। গোলটা কি? ইডি হওয়ার। দেখেন ইডির আগে আমি বলেছিলাম আমাদেরকে আরেকটা যে আজকে এখানে যারা আছে সবাই স্টার। সবাই কি এখানে স্টার? এখানে সবাই কিন্তু স্টার ইনশাআল্লাহ। সবাই কি আমরা এটা হাত জাগিয়ে দেখে সবাই কি আমরা বলি, মুখে বলি স্টার ইনশাআল্লাহ। আসলে স্টার হওয়ার জন্য ফার্স্ট স্টেয়ারটা কি? ফার্স্ট স্টেয়ার, ফার্স্ট সিঁড়িটা কি? এসো। দেখেন এটা হচ্ছে ফার্স্ট স্টেয়ারটা। এসো হলাম মানে স্টার হলাম, স্টার মানে ইডি। এসো হলাম মানে স্টার, স্টার মানে ইডি। এটাকে একটু দেখতে চাই আমরা। খুব সিম্পল, একদম কত সহজে হবেন সেটা আপনারা মানে ইজিলি দেখেন। আমি একটা কথা বলি, আমি আর গাজী ভাই কিন্তু একটা সেন্টার নিয়ে কাজ করছি, এটা আপনারা জানেন কিনা জানি না। একটা সেন্টার। গাজী ভাইকে বলছি বয়স হয়ে গেছে, এখন বেশি দৌড়ঝাঁপ করার আমার আর টাইম নাই, বা আমি পারতেছি না, ডায়াবেটিস আছে, অনেক কিছু আছে। তাহলে এখন আপনিও আপনাকে সাপোর্ট দেওয়া, অন্যান্য লিডারদেরকে সাপোর্ট দেওয়া, সব মিলিয়ে আমার জন্য একটু টাফ যাবে। এছাড়া আমার ট্রেডিশনাল অনেকগুলো প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। তাহলে একটা কাজ করি, জীবনের স্বপ্ন মারা গেছিল, তাহলে 2 জন মিলে একসাথে কাজ করি। একসাথে কাজ করে একটা সেন্টার স্টার, একটা সেন্টার ইডি হলে ইনশাল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ইনশাল্লাহ যথেষ্ট। আমরা চিন্তা করলাম যে 2 ভাইয়ের মিলে যদি মাসে 10 লাখ টাকা ইনকাম হয়, 5 লাখ করে, এটা হবে কিনা। দেখলাম যে হয়ে যাবে, তাহলে আমাদের আর আলাদা করে দরকার নাই। তাহলে আপনি ফিল্ডে একটু দৌড়াবেন বেশি, আমি একটু হলে দৌড়াবো বেশি। আপনি একটু ফিল্ডে কাজ করবেন, আমি একটু প্ল্যানিং এ কাজ করব, আমি একটু ট্রেনিং এ কাজ করব। এইভাবে করে 2 ভাই মিলে আমরা কাজ করি। এই সিদ্ধান্তটা নিয়ে কিন্তু আমরা একটা সেন্টার দিয়ে কাজ করেছি। দেখেন আপনাদেরকে আমি একটা প্ল্যান দেব, তার আগে কিন্তু আমাদের কথা বলি। আমরা কিন্তু সেই সেন্টারে এসো, আমরা সেই সেন্টারে এসো, এবং সেটা কিন্তু 2 মাসের মধ্যে এসো। কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে। দেখেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে, আমরা যেহেতু করতে পেরেছি, এখানে আমার চেয়ে জিনিয়াস সবাই, আমাদের চেয়ে জিনিয়াস। এবং আমরা করেছি, আমাদের সহযোগী ছিল শুধুমাত্র অমর ভাই। আমাদের সহযোগী কে? অমর ভাই। দেখেন আপনারা যারা করবেন, আপনাদের সহযোগী, যেমন এই আমার যদি আফজাল ভাইয়ের কথা বলি, উনার সহযোগী আমরা 2 জন, অমর ভাই 1 জন। কয়জন? 3। এই উনি সহ 4 জন। এছাড়াও উনারও আরো 2-1 জন সিনিয়র আপলাইন আছেন, উনারা সহ সাথে আছেন। এই যে মিলে আমরা এইভাবে একটা পরিবেশের মধ্যে দিয়ে, উনাদের আরো সহজ না? আমরা যদি 2 মাসে পারি, তাহলে উনাদের হয়ে যায় কতদিনে সহজ? 1 মাসে সম্ভব, 1 মাস। কিন্তু আমি আপনাদেরকে একদম স্লো একটা ডোজ দিব, 3 মাসের একটা স্লো, খুবই স্লো। দেখেন নেটওয়ার্কিং এর একটা সূত্র আছে, যারা ফুল টাইমার তারা ডেইলি ওয়ার্কের মধ্যে 5 জন লোকের সাথে কথা বলবে। কয়জন? 5 জন। যারা পার্ট টাইমার এরা কথা বলবে 2 জনের সাথে। কয়জনের সাথে? 2 জনের সাথে। আমি আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি, আপনাদেরকে আমি একদম আরো সহজ, সেটি হলো আপনি পার ডে এনিওয়ে, যে কোনো ভাবে আপনি যদি নিজেকে স্টার মনে করেন, তাহলে কিন্তু আপনার 5 জনের সাথে কথা বলার কথা। বাট আমি আপনাকে মাত্র 1 জনের সাথে কথা বলে কিভাবে আপনি স্টার হবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। মাত্র 2 বছরের ভিতরে স্টার। কয় বছরের মধ্যে? 2 বছর। আচ্ছা 2 বছরে স্টার হলে চলবে না ইনশাআল্লাহ? চলবে। আর একজন স্টার হলে মিনিমাম 10 লাখ টাকা ইনকাম ইনশাআল্লাহ। মিনিমাম কত ইনকাম? 10 লাখ। 10 লাখ। দেখেন এই 10 লাখ টাকা ইনকামের জন্য 2 বছর একটু কষ্ট করতে পারবো না? অবশ্যই। হ্যাঁ, Yes. তার আগে আমরা একটু কঠিন ড্রাইভ 3 মাসের ভিতরে একটু ড্রাইভ দিতে পারবো না? Yes. দেখেন আমি আর একটা কথা বলি, ওই দিন এমডি স্যার বলেছিলেন যে ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ এসএসসি পাস করি 10 বছর পড়ালেখা করার পরে, কিন্তু 10 বছর পরে আমরা বলি না যে 10 বছর লেখাপড়া করলাম কোনো ইনকাম নাই, এটা কিন্তু বলি না। এরপরে আমরা মাস্টার্স পাস করি, আরো প্রায় 8 বছর পড়ালেখা, অর্থাৎ 18 বছর পড়ালেখা করার পরে, 18 থেকে 20 বছর পড়ালেখা করার পরে কোনো ইনকাম না হলেও কে বলি না যে ভাই 1 টাকাও ইনকাম নেই। এরপরে চাকরির পিছনে ছুটি, এরপরে ইনকাম করার জন্য চেষ্টা করি। দেখেন আজকে আমরা নেটওয়ার্কিং এ যে সিস্টেমটা এমন যে আপনি যেদিন জয়েন করছে সেদিনে ইনকাম করা সম্ভব, তবে আমরা আশা করব একটু দিলে।
আমরা স্টার হওয়ার পরে পকেটে ইনকাম নিব, মনে করেন স্টার হওয়ার পরে এর আগে কি ইনকাম আসবে না, নাকি আসবে না? এর আগের ইনকামটা ওইটা মানে হাঁটার মতো, সাইকেল চালানোর মতো। দেখো তো, আমি রকেটে যখন উঠবো তখন মনে করবো যে আমি কিছু একটাতে উঠছি, ঠিক আছে কিনা? তাহলে আমরা কি একটু দেখতে চাই? খুব শর্টকাট দেখতে চাই তো, দেখেন খুব সিম্পল। জাস্ট আপনি এখানে আমি ধরি ফার্স্ট ইয়ারটা হলো মান, এই জিনিসটা একটু সবাই দেখে নিন। এটা মনে করেন মান, তারপরে মনে করেন আপনি এটা হলো যে আপনার মেম্বার নিজে অথবা আপনার সাথে মান, তারপর হলো ডেইলি, একটু দেখেন ডেইলি প্ল্যান শো, এটা ডেইলি প্ল্যান শো, ঠিক আছে? এরপরে হলো আপনার টোটাল, এটা হলো টোটাল প্ল্যান শো, ঠিক আছে? এরপর হলো জয়নিং, দেখেন একটু ভালো করে দেখেন। এরপর হলো ওয়ার্কিং পার্টনার, ওয়ার্কিং পার্টনার, এটা বুঝতে পারছেন? ফার্স্ট হলো মান, এটা এদিকটা আরো ছোট করে লেখা যেত, মান, তারপর হলো মেম্বার, এরপর হলো ডেইলি প্ল্যান শো, টোটাল প্ল্যান শো, ঠিক আছে? এরপর হলো জয়েনিং, এরপর হলো ওয়ার্কিং পার্টনার। দেখেন যারা জয়েন করে তারা সবাই কিন্তু কাজ করে না, করে নাকি? একদম কিভাবে একটা স্লো হোমিওপ্যাথি ডোজ, একদম হোমিও ডোজ, যে আমি শুরু করব মাত্র এখানে আপনাদের বাড়িতে নাই 3x দিয়ে শুরু করব, হ্যাঁ আপনি সিএমএস এ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনার একদম ফুল ক্লিয়ার, 3x দিয়ে শুরু, সিএমএস এ শেষ। 3x মানে হচ্ছে যে পাওয়ার হচ্ছে 30, হ্যাঁ, বা 30 পাওয়ার দিয়ে শুরু, সিএমএস এ শেষ। এখানে দেখেন কিভাবে ফার্স্ট মান্থ, এটা মান্থ মানে হচ্ছে আপনার ফার্স্ট মান্থ। আমি আজকে মেম্বার, আজকে থেকে আমি 1 মাস, আমি প্রতিদিন আমাকে কিন্তু দেখেন, আমি আবারও বলি যে আমি স্টার হব, আমি কোম্পানির ইডি হব, কিন্তু কাজ করব না, এটা তো হবে না। আমি কোম্পানির চেয়ারম্যান, বাট আমি যে কোম্পানির শুরু থেকে, যেমন একটা আপনি যদি 20 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করেন, তাহলে প্রথমে কাজ বেশি নাকি কম? প্রথমেই কাজ বেশি, প্রথমে। এবং দেখবেন যে মালিক যে ওই ইট সিমেন্ট বালুর ভিতরে একদম ওই ফাউন্ডেশনে কাজ চলতেছে, এখানে মালিক যে বসে আছে, দুলি কাদা মাইক এখানে বসে আছে, ঠিক আছে? সে কিন্তু মাথা খারাপ, হ্যাঁ, কোথায় কি হচ্ছে সবকিছু মাথা খারাপ। ফাউন্ডেশন দিয়ে যখন মাথা উঠবে তখন কিন্তু আলহামদুলিল্লাহ তার চিন্তা আস্তে আস্তে শেষ। এই যে ফাউন্ডেশনে আপনাকে 3 মাস হলো ফাউন্ডেশন, কয় মাস ফাউন্ডেশন? 3 মাস। আমি বললে ঘাবড়াবো না কেউ এখন? ইনশাআল্লাহ সবাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে স্টার্ট। এখন কিন্তু আর কোনো ঘাবড়াঘাবড়ি নাই, সবাই কিন্তু এখানে স্টার্ট। দেখেন ডেইলি আপনার সাথে আপনি কথা বলবেন কতজনের সাথে? একজন। কয়জন ডেইলি? একজন। পার্ট টাইমে কথা ছিল 2 জন, কিন্তু আমি দিয়েছি কয়জন? একজন। একজনের সাথে ডেইলি যদি প্ল্যান, অর্থাৎ না, ফার্স্ট হচ্ছে মেম্বার। মেম্বার মানে আপনি একাই মেম্বার। কয়জন মেম্বার আপনি? একা মেম্বার। এবং একা ডেইলি কথা বলবেন কতজনের সাথে? 5 জন। একজনের সাথে। তাহলে 1 এবং 1 মাসে কতদিন হয়? 30 দিন, তাই না? তাহলে টোটাল প্ল্যান শো হচ্ছে কতজন? 30 জন। এই 30 জনের সাথে, অর্থাৎ মান্থ হচ্ছে ফার্স্ট মান্থে আপনি মেম্বার একজন, কথা বলছেন কতজনের সাথে? 30 জনের সাথে। প্ল্যান শো 30 জন হওয়ার পরে এখানে নেটওয়ার্কিং সিস্টেম অনুযায়ী এখানে জয়েন হওয়ার কথা 18 জন, মানে 10:6। কতজন হওয়ার কথা? 18 জন। 18 এখানে আপনার টিমে জয়েন হওয়ার কথা 18 জন, ঠিক আছে? দেখেন 18 জন হতে পারে, 10 জন হতে পারে, 5 জন হতে পারে, আবার 20 জন হতে পারে, 30 জন হতে পারে, হতে পারে। আমি সূত্র অনুযায়ী 18 বললাম, বাট এখান থেকে আমি ওয়ার্কিং পার্টনার ধরলাম মাত্র 2 জন। এমন হতে পারে 2 জনই জয়েন করছে, 2 জনই আপনার পার্টনার, কিন্তু বেশি করবে, কনফার্ম বেশি করবে, কনফার্ম বেশি করবে। আমি ধরছি 18 জন, এবং এর ভিতরে ওয়ার্কিং পার্টনার কয়জন? 2 জন। এখানে যারা আছি তাদের ওয়ার্কিং পার্টনার এই মুহূর্তে 2 জনের থেকে অনেক বেশি, সবারই। সবারই। তাহলে এই 2 জনকে নিয়ে আপনি এবার চলে যান সেকেন্ড মান্থে। কোন মাসে যাবেন? সেকেন্ড মাসে। সেকেন্ড মান্থে এসে মেম্বার কয়জন হলো? 3 জন। দেখেন লিডার কাকে বলে? 3 জন। হিসাব করে ফেলছে 3 জন। তাহলে 3 মেম্বার 30 দিনে কতজনকে দেখাইছেন? 90 জনকে দেখাইছেন, তাই না?
তাহলে এখানে কত হয়েছে? 54 জন হয়েছে। জয়েনিং কতজন হয়েছে? 54। আপনার এখানে আমি ধরলাম আপনার সাথে কাজ করছে 6 জন। একদম ওয়ার্কিং পার্টনার কয়জন? 6 জন। কাজ করছেন আপনারা 3 জন এবং প্ল্যান 90, 54 জন জয়েনিং, বাট আপনি ধরলাম মাত্র পার্টনার কয়জন ধরলাম? 6 জন। দেখেন এবার আসেন থার্ড মান্থ। থার্ড মান্থ এখানে হলো 9 জন। তাহলে এখানে 9 ইন্টু 30, এখানে কত হলো? 270। এখানে কত হলো? 100 কত? 62 না? 162। এখানে হলো 18। ক্লিয়ার কথা? দেখেন আপনি কিন্তু 3 মাসে আপনার কাজ শেষ। এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এটা কি হার্ড ওয়ার্ক? যে কোনো কিছুতে আপনি নতুন চাকরিতে জয়েন করছেন, আপনাকে দিয়ে যা মনে চায় তাই করাবে আপনার সিনিয়র। প্রথম 3 মাস, 6 মাস, 1 বছর ইচ্ছা মতো কাজ করে না স্যার? হ্যাঁ, ইচ্ছা মতো করে, প্রচুর কাজ করায়। আপনি এটা করতে পারলে অনেক উপরে উঠবেন, সিনিয়র আপনার পথে চলে আসবে। দেখেন এই কাজটুকু একদম ইজি। দেখেন যে কাজটি আমি করেছি বা আমরা করেছি, 2 মাসে আমরা প্রায় আমাদের টিমে 60+ মেম্বার ইনশাআল্লাহ। কতজন? 60+। স্যার আপনাদের আমাদের জন্য একটু হাততালি হবে না? দেখেন এটা কিন্তু সবগুলো মেম্বার আপনাদের নিচে। কারণ নিচে 5 জন, কারণ নিচে 10 জন, কারণ নিচে 20 জন, কারণ নিচে 30 জন, এরকম সবার নিচে, আপনার নিচেও কিন্তু আছে। ঠিক আছে, সবার। এখানে কিন্তু এমন কেউ নাই যে তার টিমে কোনো লোক নাই। এটা কিন্তু আমরা বেশিরভাগই করেছি, আপনারা অনেকে করেছে, আর বেশিরভাগ কারা করছে? আমরা করেছি। এখন দেখুন যে এই জায়গা থেকে আপনি তো এখন ছিল না, আপনি কি ছিল না? তাহলে এটা কি মাস চলে? এটা কি মাস চলে? জুলাই। এই জুলাই মাসে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, দেখেন আপনি যে অবস্থানে আছেন এই জায়গায় আপনার লোক হয়েছে 234। 200 কত? 34। আমি এই জায়গা থেকে যদি 154 জন বাদও যদি দেই, তাহলে থাকে কত? এখান থেকে তাহলে 80। কত থাকে? এখান থেকে জয়েনিং হয়েছে 234, আমি বাদ দিছি কত? 154, ধরছি কত? 80। তাহলে আপনি এসো হয়ে যান নাই? হ্যাঁ, তাহলে আপনি এসো নাকি? এসো হয়েছেন তো? এই জায়গায় লোক হয়েছে কতজন? 26 জন। এখানে 26 জন। দেখেন লিডার কাকে বলে? এখানে 26 জন। তাহলে আপনি আপনার টিমে ওয়ার্কিং পার্টনার পেয়ে গেছেন 26 জন মাত্র 3 মাসে। কয় মাসে? 3 মাসে। দেখেন গ্রোয়িংটা কেমন। এই কাজটা আপনি যদি চিন্তা করেন, আমি যে কোনো ভাবে ডেইলি একজনকে প্ল্যান দেখাবই, এটা যদি আপনি ঘুমানোর সময় চিন্তা করেন, ঘুম থেকে উঠে চিন্তা করেন, ঘুমানোর সময় চিন্তা করবেন আমি কালকে কার সাথে কথা বলবো, ঘুম থেকে উঠে চিন্তা করেন আমি কার সাথে কথা বলবো। টার্গেট নেবেন 3 জন, কথা বলবেন কয়জনের সাথে? একজনের সাথে কথা বলা শেষ। দেন বাকি 2 জনকে বলবেন যে দোস্ত আজকে একটু বিজি, হ্যাঁ ইনশাআল্লাহ কালকে ইজি। এইভাবে করে প্রতিদিন টার্গেট নেবেন 3 জন, কথা বলবেন কয়জনের সাথে? একজন। এই কাজটুকু আপনার কিন্তু হয়ে গেছে, আপনি এসো হয়ে গেছেন, আপনি এসো হয়ে গেছেন। এখন কাজ কি বলেন? এখন কাজ কি বলেন? আপনি নিজে হয়েছেন এসো। কয়জন আপনার টিমে এসো হয়েছে? আপনার টিমে মেম্বার কয়জন? 26 জন। ওয়ার্কার 26 জন, মেম্বার কতজন? 80 জন। আপনি এখন কাজ করবেন কয়জনকে নিয়ে? 2 জনকে নিয়ে করবেন, বাট আমি বলবো এখন 26 জনকে নিয়ে করবেন। 26 জনকে, কারণ আপনার প্ল্যানটা ওইভাবে তো 26 জনকে নিয়ে ঠিক এইভাবে করে বসবেন। আমরা যেভাবে করে বসছি ঠিক এইভাবে করে বসবেন। দেখেন এই 26 জনকে আপনি এসো প্ল্যান দিবেন। কি প্ল্যান দিবেন? এসো হওয়ার জন্য। কয় মাসে দিবেন? 3 মাসে 26 জন যদি এসো হয়, আপনার ঘটনাটা কি ঘটবে? হ্যাঁ, 26 যদি এসো হয়, তাহলে এখানে আমি কিন্তু 26 জন এসো হতে পারবে বলে আমি ধরি নাই। আমি এর পরের মাসে এখান থেকে 5 জন এসো হবে, যারা 100% করবে। 5 জন মনে করেন 100% করবে। 5 জন কত পার্সেন্ট? 100%। আবার 5 জন করলো 80%, আবার 5 জন করলো 60%, আবার 5 জন করলো আপনার 40%, আর
বাকি থাকে 6 জন। এই 6 জন করছে হচ্ছে যে বাকি 6 জন করলো হচ্ছে মাত্র 20%। ঠিক আছে, 20%। দেখেন আমার 26 জন হয়েছে কিনা, 4 5 20 26। এই কাজটুকু যদি করে তখন এই সময়ে এখানে আমি পার্সেন্টেজ অনুযায়ী এখানে টোটাল মানে প্যাকেজ সেল হয়ে যাবে আপনার 1200 প্যাকেজ সেল হবে। কত প্যাকেজ সেল হবে? এসওর পার্সেন্টেজ বলছে, কিন্তু এটা 80টার পার্সেন্টেজ ধরছি। কতটার? 80টার পার্সেন্টেজ ধরলে এখানে আপনার 1200 প্যাকেজ সেল হয়ে যাচ্ছে। অর্থাৎ 1200 মেম্বার আপনার টিমে কিন্তু হয়ে গেছে সেকেন্ড, অর্থাৎ 6 মাসের মধ্যে 1200 ইজি। ফার্স্ট আপনি কিন্তু ভালো করে বুঝবেন হচ্ছে 3 মাসেরটা। এর পরে ডুপ্লিকেশন করতে গিয়ে আপনি যেটা পারছেন এটা 5 জন পারছে, কেউ 80%, কেউ 60%, কেউ 40%, কেউ 20%। দেখেন পরের মাসে এসে এখানে কিন্তু আপনি এখানে 5 জন যেহেতু পেয়েছেন, তাই না? পরের 6 মাসে এসে আপনি কিন্তু আবার এসও পাবেন পূর্বের 5, আবার মিনিমাম আপনার এসও হয়ে যাবে আমার প্ল্যান অনুযায়ী, একদম অ্যাকুরেট অনুযায়ী 10 জন মিনিমাম পাবেন, অর্থাৎ 15 জন এসও পাবেন পরের কোয়ার্টারে এসে। এটা হচ্ছে যে ফার্স্ট মান্থ মানে ফার্স্ট কোয়ার্টার, 3 মাস। এটা হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টার, ঠিক আছে। এটা হচ্ছে যে সেকেন্ড কোয়ার্টার, এটা হচ্ছে থার্ড কোয়ার্টার মানে 9 মাস, ঠিক আছে। 9 মাস মানে 6 থেকে 9 মাসে এসে আপনার টিমে এসে হয়ে গেছে কতজন? 15 জন। এই 15 জন মিলে যখন কাজ করা হবে, দেখেন পরের কোয়ার্টারে এসে ফোর্থ অর্থাৎ 9 থেকে 12 মাসে এসে আপনার টিমে মিনিমাম এসে হবে 30 জন। 30 জন এসে হবে মিনিমাম। এসে হবে কতজন? 30 জন। এই 30 জন যখন এসে হবে তখন আপনি কি হবেন বলেন তো দেখি? আপনি কি হবেন? জিএম, মাস্ট জিএম। এতে তো কোনো আর সন্দেহ নাই। হ্যাঁ, এখানে আমি কিন্তু এজিএম, এমও এজিএম আমার কোনো কথা নাই। আমি নিজে এসো হব, যারা আমার টিমে আসছে তাদেরকে এসো প্ল্যান দিব, এবং তাদের টিমে যারা এসো হয়েছে তাদেরকে এসো প্ল্যান দিতে বলবো। এর মাঝখানে এমও হবে, এজিএম হবে, কিন্তু জিএম হয়ে যাবে। আমার স্টেপ হচ্ছে 3টা: এসো, জিএম, স্টার। এসো, জিএম, স্টার। আমরা আবার বলি মুখ করে, এসো, জিএম, স্টার। নিজে এসো হব, ডুপ্লিকেশন করব এসো হওয়ার, এবং অটোমেটিক্যালি সবাই কি হয়ে যাব? অটোমেটিক্যালি হব। তারপরে জিএম হয়ে যাব। জিএম হতে হতে স্টার কখন হয়ে যাবে টেরও পাওয়া যাবে না। দেখেন আপনার টিমে যখন কি হয়ে গেল 30 জন এসও হয়েছে, আপনি কিন্তু জিএম হয়ে গেছেন, ঠিক না? এটা কিন্তু 1 বছর আপনার কি হয়ে গেছে, এটা কিন্তু ফোর্থ কোয়ার্টার গেছে। এটা 1 বছরে আপনি কি হলেন? জিএম হয়ে গেছেন। 1 বছরে কি হয়েছেন আপনি? এখন ইউ উইল বি জিএম। অলরেডি কিন্তু আপনি জিএম। আপনি কি? একটু জোরে বলে, আপনি কি জিএম? মাস কয়টা? 12 মাস। মাস কয়টা? 12 মাস। আপনি 12 মাসে জিএম হয়েছেন। আপনার টিমে 30 জন এসও আছে কিনা? এই এসও কে এসওতে আছে? কেউ জিএম, তাই না? কেউ এমও আছে না অবস্থায়? আমি ধরে নিলাম সবাই এসো। এই সবাইকে, এই 30 জনকে শুধু পরবর্তী 1 বছরে কি বানাবেন আপনি? জিএম বানাবেন। পরবর্তী 1 বছরে তাদেরকে প্ল্যান কি দিবেন? জিএম। এবং তাদের প্ল্যান কি থাকবে? এই 30 জনকে আলাদা আলাদা করে তার টিমকে ডেকে নিয়ে, আলাদা আলাদা করে, অথবা 2 জন 5 জন করে ডেকে নিয়ে তার টিমকে নিয়ে বলবেন যে তোমার টিমের সব মেম্বারকে কি করো, শুধু কি করো, এই 30 জন এসও কে নিয়ে, এসও, এমও, এজিএম নিয়ে এরকম একটা মিটিং করবেন। এরকম একটা মিটিং করবেন, শুধু আপনারা করবেন না, আমরা থাকবো। এবং তাদেরকে শুধু বলবেন আপনার টিমে, এই যে ইনি মনে করেন এসও, উনি সরি জিএম, ইনি জিএম, এখন উনার টিমে এই 30 জন এসও কে নিয়ে এখন মিটিং করে সবাইকে কি প্ল্যান দিবে যে ইনার টিমে মেম্বার আছে মনে করেন 100, হ্যাঁ 100। এই 100 জনকে বলবে কি করার জন্য? শুধু এসও হতে। মেম্বার, তারা মেম্বার ডিস্ট্রিবিউটর, তাদেরকে কি প্ল্যান দিবে? এসও প্ল্যান দিবে। এবং তার টিমে এসও হবে মাত্র 25 জন। 25 জন এসও হলে উনি কি হয়ে যাবে? সরি, এটা তো উনি তো, হ্যাঁ উনি তো অলরেডি জিএম আছেন। এই জিএম আছেন তো এই 30 জনকে জিএম হওয়ার প্ল্যান দিবে। এই 30 জনের নিচে যখন
কি হয়ে যাবে, এরকম করে 20 জন 25 জন করে এসও হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই 30 জন কি হবে, জিএম হয়ে যাবে। এখন ওনার স্টার হইতে কয়জন লাগে, 20 জন। ওনার স্টার হইতে 20 জন। তাহলে দেখেন পরবর্তী 1 বছরে, এটা কিন্তু ফার্স্ট ইয়ার গেছে এই পর্যন্ত, এবং সেকেন্ড ইয়ারে ওনার যে এই 30 জন এসও আছে, এই 30 জন এসও কে প্ল্যান দিবে জিএম হওয়ার, প্ল্যান দিবে কি করার, জিএম হওয়ার, আর তারা তাদের অ্যাসোসিয়েট কে প্ল্যান দিবে এসও হওয়ার। এই প্ল্যানটা বাস্তবায়ন হলে উনি কি হয়ে যাবে, স্টার হয়ে যাবে। উনি কি হয়ে যাবে, তখন কিন্তু উনি স্টার হয়ে যাবে। দেখেন কাজটা কি খুব কঠিন বলেন, না কাজটা কি কঠিন? No. দেখেন একসাথে যদি আপনি এই জায়গায় ক্যালকুলেশন করেন কঠিন, আপনি ক্যালকুলেশন করেন শুধু এই জায়গায়, দৈনিক, প্রত্যেকে ডেইলি daily work। ডেইলি একজনকে প্ল্যান শো করলে 30 জনের ভিতর জয়েন করবেই, তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আল্লাহ। আমরা যেভাবে পারি, যেখানে বসে পারি, আমরা কিন্তু একটু, যেহেতু আমরা নেটওয়ার্কার, পরিবেশ তো কিভাবে করতে হবে এটা আমরা জানি, আবার ওই কথা আমরা শিখাবো না, আমরা আরেকটা বেস করছি তাদেরকে শিখাবো, বাট আপনাদেরকে শিখাবো না। যে কোনো ভাবে প্রতিদিন আমাকে একজনের সাথে প্ল্যান শো করতে হবে। কোন পরিবেশে করবেন আপনি জানেন, কিভাবে করেন আপনি জানেন, এগুলা কিন্তু আপনাদেরকে আমাদের শিখানোর কোনো প্রয়োজন নাই, কারণ আপনাদের শহরে আসা প্লে নার্সারিতে পড়া অনেক বছর আগে থেকে হয়ে গেছে। আমরা কি এই কাজটা করতে পারবো ইনশাল্লাহ? আমরা কি স্টার হবো ইনশাল্লাহ? আমরা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা শুধু ব্রেনে রাখতে হবে। ক্লিয়ার? এখন এই যে কাজগুলো আমরা ডেইলি কিভাবে করব, রেগুলার ওয়ার্কের ভিতরে, একদম রেগুলার ওয়ার্কের ভিতরে দেখেন আমাদের হয়তো বা এখানে পুরানো নেটওয়ার্কার বিধায় অনেকে ডায়েরি নিয়ে নেয়, প্রত্যেকে আমরা একটা ডায়েরি, নতুন পুরাতন মিলে ডায়েরিটা নিয়ে ফেলো মাস্ট। এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। কারণ স্যার ফার্স্ট হলো গেস্ট লিস্ট, 100+ গেস্ট থাকতে হবে। কতজন থাকতে হবে? 100-র উপরে গেস্ট আপনার একটা লিস্ট থাকতে হবে। তাহলে 1 নম্বর লিখে ফেলেন গেস্ট লিস্ট। ডেইলি ওয়ার্কের ভিতরে প্রতিদিন গেস্ট লিস্ট আপনার বাড়াতে হবে, হ্যাঁ, 100, 200, 300, 500। দেন হচ্ছে যে ইনভাইট, প্রত্যেক দিন আপনার ইনভাইট থাকতে হবে। তারপর হলো প্রতিদিন প্ল্যান শো থাকতে হবে। তারপর হলো ক্লোজিং থাকতে হবে। এরপর হলো ফলো আপ গেস্ট ফলো আপ করতে হবে। তারপর হলো যে জয়েন করবে ডিস্ট্রিবিউটার ফলো আপ থাকতে হবে। দেখেন আপনি জয়েন্টটা করাইছেন, করানোর পর আর কোনো খোঁজ খবর নাই। এখানে দেখেন অনেকেই আছেন যে আমরা কিন্তু বিভিন্ন ভাবে, এই বেচারা যখন অফিস থেকে বাইরে হওয়ার টাইম হয়, আমার কাছে বোন দেয় যে বসে একটু করতে আছে, তাড়াতাড়ি আসেন। যা আমরা যে কোনো এক জায়গায় নিয়ে বসে কিন্তু তারপর তার সাথে কথাবার্তা বলে এরপরে যান বাসায়। ঠিক আছে? এই যে হাসান ভাই আছে, এই যে আমাদের দৌলত ভাইকে একটু কম ফলো আপ দেওয়া হয়েছে, আমাদের এই যে নেবির ইয়া ভাই আছেন, শহীদ ভাই আছেন, তারপরে এই যে মরিয়ম ম্যাডাম আছেন, আমাদের এই যে নুরুল আজিম ভাই আছেন, শফিক ভাই আছেন, মনির ভাই আছেন, সবাইকে কিন্তু আমরা কি করি, আমরা যাকে কাছে আনতে পারি না, জানে মাওলানা সাহেব আছেন, আমরা বছরের নামাজ পড়ে মাওলানা সাহেব ঘুম থেকে উঠাইয়া উনার বাসার কাছে যে ভাঙাচুরা হোটেলে যে চা খেয়ে চলে আসি। আমরা এটা ডিস্ট্রিবিউটার ফলো আপ। এটা কি ডিস্ট্রিবিউটার ফলো আপ? আমরা ডিস্ট্রিবিউটারের ফোন বন্ধ পাই, আমরা তার বাসার সামনে যাইয়া একজনকে বাসায় পাঠায় দিই যে ঘুম থেকে ডেকে উঠাও, ঘুম থেকে ওঠে হাত মুখ ধুয়ে তারপরে টেনে বের করে আইনে এরপরে হোটেলে এনে চা খাই। এভাবে করে ডিস্ট্রিবিউটার ফলো আপ করে, এইভাবে করে কাজ করতে হবে। ডিস্ট্রিবিউটার ফলো আপ খুব ইম্পর্টেন্ট। এরপরে টিম মিটিং, তারপর ট্রেনিং, এরপর হলো ট্রি অ্যানালাইসিস। আপনার ট্রিতে আপনার টিমে কয়জন জয়েন করছে, কে কি অবস্থায় আছে, কার সাথে যোগাযোগ কতদিন ধরে হয় না বা কি অবস্থা, হ্যাঁ, এটা কি করতে হবে, আপনাকে কাজ করতে হবে। এরপর হলো 1-to-1 কন্ট্যাক্ট। হ্যাঁ, আপনি যার সাথে একটু কন্ট্যাক্ট করা যায়, মোবাইলে কথা বলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন, হ্যাঁ, উনি যদি একটু ধরা মানে সময় কম দিতে চায়, যে কোনো কায়দায় তাকে করবেন। দেখেন আমাদের শফিক ভাই আছে, মাঝে মধ্যে যে শফিক ভাই কয়টায় অফিস, অফিস তো 7:30টায়। আচ্ছা 7টার সময় আপনার বাসার সামনে আছে, আপনি আধা ঘন্টা আগে বেরোন, একসাথে চা খাবো। ঠিক আছে? আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি। যে নুরুল আজিম ভাইকে নিয়ে আমরা প্ল্যান করছিলাম, আমি বলছিলাম যে বাইরে যেহেতু রেস্টুরেন্ট খোলা নাই, আপনার প্রয়োজন আমার বাসায় নিয়ে আসেন, অফিসে যাওয়ার আগে আমার বাসায় এনে চা খেয়ে তারপরে ওর ওইখান থেকে যাবে, নাস্তা খাওয়া বাদ। এইভাবে করে ডিস্ট্রিবিউটার, এই যে এই স্যার উনি হাসি দিতে মনে পড়ছে, উনার বাসা থেকে বের করে এনে এরপর অফিসে যাচ্ছে, ওনাকে ধরে নিয়ে এরপরে আমরা যে কোনো এক জায়গায় বসে, যেহেতু রেস্টুরেন্টে বসতে পারতেছি না,
দাঁড়াইয়া পরোটা চা বা এটা কিনে এনে আরেক জায়গায় বসে খাইতে খাইতে ওনার অফিস সহ যায় না ওই দিন, ঠিক আছে। আর উনি অবশ্য আমাদের এখানে কিছু পিএমএস হোল্ডার আছেন, যেমন উনি পিএমএস নিয়েছেন, তারপরে আমাদের শফিক ভাই পিএমএস নিয়েছেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যে পিএমএস নিয়েছেন। এই যে পিএমএস হোল্ডার গুলো মানে ওনারা অন্তর থেকে ব্যবসাটাকে নিয়েছেন। এবং আমাদের নুরুল আজিম ভাইয়ের টিমেও আর একজন মহিলা, উনি আজকে উনি নেক্সট বেজে আছে, উনিও পিএমএস, বাসনা দিদি, উনিও পিএমএস নিয়েছেন। হ্যাঁ মানে অলরেডি এইভাবে করে কিন্তু আমাদের টিমে মানে পিএমএস অনেকেই নিয়েছেন। পিএমএস মানে 50,000 টাকার পণ্য নিলে 6টা সেন্টার পাওয়া যায়। এবং এই বিজনেসের তার মানে এটা তার সেন্টার গুলো হয়ে যায়, আবার ক্যাশও হয়ে যায়, আবার একটা পিএমএস কার্ড থাকে, এটা একটা পাওয়ার। হ্যাঁ এটা একটা পাওয়ার। যার কারণে এটা 1-to-1 কন্ট্যাক্ট করতে হবে, স্টাডি করতে হবে। কি করতে হবে? স্টাডি করতে হবে। এরপরে সেলিব্রেশন প্রোগ্রাম এটা নিজেরা অ্যারেঞ্জ করতে হবে, আবার অ্যাটেন্ড করতে হবে। সেলিব্রেশন প্রোগ্রামে দেখেন ছোট ছোট ইনসেন্টিভ আছে, এগুলো ধরে ফেলতে হবে, টিমকে দিয়ে ধরাইতে হবে। যেমন মনে করেন এই যে আমার যেহেতু আফজাল ভাই, উনার টিমে আমার আছেন হাসান ভাই। এখন হাসান ভাইকে উনি মোটিভেট করলো সুন্দরভাবে, বললো যে দেখেন এই 15 তারিখের মধ্যে 2টা প্যাকেজ যদি স্পন্সর করে, 2টা প্যাকেজ, তাহলে একটা ডিনার সেট পাবে। দেখেন কোম্পানির সিস্টেম অনুযায়ী স্পন্সর বোনাস পাবে, ম্যাচিং বোনাস পাবে, সবই পাবে। ডিনার সেটটা কি অতিরিক্ত, এটা এক্সট্রা পাইলো। দেখেন ডিনার সেটটা বড় কথা নয়, আবার এটা একটা সেলিব্রেশন প্রোগ্রাম হবে, সবকিছু উৎসাহ উদ্যোগ না বাড়লে। ঠিক এইভাবে টিমের মেম্বার কিন্তু এইভাবে সুযোগগুলো ধরে নিতে হয়। এই সুযোগে কিন্তু টিমটা বড় হয়ে যায়। এই সুযোগে কি হয়? টিমটা বড় হয়ে যায়। আমাদের এর আগের একটা প্রমোশন ছিল গত মাসে, যারা 3টা স্পন্সর করছে তারা একটা ডিনার সেট অ্যাচিভ করছে এবং ঢাকা ট্যুর। হ্যাঁ এখানে কিন্তু অনেকে অ্যাচিভার আছেন। আমাদের অ্যাচিভারদের মধ্যে আব্দুল্লাহ গাজী আছেন, এই নজরুল স্যার আছেন, তারপরে ওদিকে আমাদের শফিক ভাই আছেন, মনির ভাই আছেন, হ্যাঁ এইভাবে কাইম ভাই আছেন। হ্যাঁ এইভাবে করে আমাদের টিমে মোটামুটি আরো 2-3 জন মহিলা আছেন যে তারা অ্যাচিভ করছেন। যে তাইর ভাই মনে অ্যাচিভ করছেন নাকি, তাইর ভাই আছেন কিনা আমার ঠিক মনে নাই, হয়তো আচ্ছা যাই হোক মনে নাই। এইভাবে করে অ্যাচিভার কিন্তু আমাদের 7-8 জন অ্যাচিভার গত মাসে। এই মাসে কিন্তু 15 তারিখ পর্যন্ত এটা চলতেছে। যারা নিজেরা অ্যাচিভ করাবেন, করবেন এবং করাবেন, করবেন এবং করাবেন, হ্যাঁ ডুপ্লিকেট করবেন, শুধু স্বার্থপরের মতো নিজে নয়, টিমকে করাবেন, তারা কিন্তু এগিয়ে গেছে। অ্যাচিভার বাইর করলে টিম উপরে উঠে গেছে, অ্যাচিভার বাইর করবেন, টিম উপরে উঠে যাবে, ঠিক আছে। এভাবে করে কাজটি করবেন। এজন্য সেলিব্রেশন প্রোগ্রামও আমরা যে অ্যারেঞ্জ করলে এখানে অ্যাটেন্ড করতে হবে। এইভাবে করে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাবো। দেখেন এখানে আমি স্টাডির কথা বলেছি, এখানে আমি আপনাদেরকে একটু বলি, দেখেন লেখাপড়ার বাইরে কিছু নাই। আমি যদি পড়ালেখা না করি, কিছু যদি না পড়ি, স্টাডি না করি, তাহলে কিন্তু হবে না। নাম্বার 1 যেমন এটা তো আমরা একটু নোট করেছি সবাই, তাই না? এটা কিন্তু 2 বছরে, এটা এখানে 18 মাসে স্টার হয়েছে এই কোম্পানিতে, এই নজির কিন্তু আছে। কয় মাস হয়েছে? 18 মাস। আচ্ছা 18 মাসে যেহেতু হতে পারে, তাহলে আপনি কি 24 মাসে হতে পারবেন না? অবশ্যই, ইনশাআল্লাহ। তাই না? এই কাজটুকু আমরা সবাই মিলে করব, একসাথে মিলে করব। কোনো রিস্ক নাই, কোনো লায়াবিলিটিস নাই, কোনো রিস্কও নাই, কোনো লায়াবিলিটিসও নাই। এবং অ্যাক্সিডেন্টের পণ্য ব্যবহার যারা করেছে প্রত্যেকে বলেছে যে আলহামদুলিল্লাহ পণ্যের কোয়ালিটি সম্পন্ন খুব ভালো এবং রেজাল্ট পাওয়া যায় খুব মারাত্মক। দেখেন আপনি অ্যাবার্ট কোম্পানি, এটা কোম্পানির সম্পর্কে আপনাকে কি করতে হবে? জানতে হবে না? এটা যদি না জানেন তাহলে কি আপনার মানে কোনোভাবেই কি আপনি সামনে আগাইতে পারবেন? কোনোভাবেই কিন্তু সামনে আগাইতে পারবেন না। কোম্পানি সম্পর্কে জানতে হবে। আজকে আমি যে তথ্যগুলো দিয়েছি, এই তথ্যগুলো আপনাদেরকে দিতে না পারলে আপনারা কি মানে আপনাদের তথ্যগুলো দেওয়ার কারণে ভেতরে যতটা ভালো লাগছে, আমি যদি বলতাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা ভালো কোম্পানি, আপনারা সবাই করেন, তাহলে কি এত ভালো লাগতো? কেন ভালো? আমি তো কারণটা তুলে ধরেছি। এট প্রেজেন্ট এই অবস্থায় আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আছে। এই জিনিসগুলো আপনাকে জানা, আরো অনেকগুলা কি আছে তাদের পরিকল্পনা আছে, অনেকগুলো আমি কিন্তু বলি নাই। হ্যাঁ অনেকগুলো বলি নাই। তাহলে কোম্পানি সম্পর্কে জানতে হবে, আপনাকে প্রোডাক্ট নলেজ নিতে হবে নাকি? এই প্রোডাক্ট নলেজ যদি না নেন তাহলে আপনি আচ্ছা প্রোডাক্ট নলেজ যদি না নেন তাহলে কি আপনি এখানে প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন? পারবেন না। তাহলে প্রোডাক্ট নলেজ নিতে হবে। ফার্স্ট হলো কোম্পানি সম্পর্কে জানতে হবে, প্রোডাক্ট নলেজ জানতে হবে। তারপর হলো নাম্বার 3, আপনাকে যে বিষয়টা জানতে হবে নেটওয়ার্কিং, পাওয়ার অফ নেটওয়ার্ক। পাওয়ার অফ নেটওয়ার্ক।
এই যে নেটওয়ার্কের যে পাওয়ার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি আপনাকে জানতে হবে না যে এখানে মনে করেন আপনি যদি বলেন যে তো সাইদুল স্যার বলছে যে ইডি হওয়া যাবে, মাসে 10 লাখ টাকা ইনকাম করা যাবে, এটা আসলে একটা কল্পনা না। কল্পনা আপনার কাছে মনে হবে, এটা ঠিক, কিন্তু যখন আপনি পাওয়ার অফ নেটওয়ার্ক, প্লিজ হ্যাঁ বসুন। যখন পাওয়ার অফ নেটওয়ার্ক যখন আপনি কি করবেন জানবেন, হ্যাঁ নেটওয়ার্কের পাওয়ার, রেজাল্ট বসুন বসুন, হয়ে গেছে। নেটওয়ার্কের পাওয়ার যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি মনে করবেন যে না 5-6 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম পার মান্থ এটা অনেক ছোট বলছে। এটা যেন আমাদের রেজাল্ট আসছেন, উনি একজন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানে একদম নেটওয়ার্কিং জগতের একটা নক্ষত্র, নেটওয়ার্কিং জগতের নক্ষত্র। ওনার কথা আমি কিন্তু শুরুতে বলেছিলাম, ওনাকে দেখতে কিন্তু এরকম মনে হয় ঢুকছে তো। জি 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 হ্যাঁ, দেখেন নেটওয়ার্কিং জগতের নক্ষত্র। কারণ ওনাকে যদি বলি যে বস আসলে নেটওয়ার্কিং এ মাসে 4-5 লাখ টাকা ইনকাম করা যায়, 4-5 লাখ না 4-5 কোটি টাকা বললেও কিন্তু উনি বিশ্বাস করবেন, কোনো অসুবিধা হবে না, কারণ লক্ষ লক্ষ ডলার আর্ন করে ইন্টারন্যাশনালি। তাহলে আপনাকে এটা জানতে হবে, পাওয়ার অফ নেটওয়ার্ক, এটা জানতে হবে নাকি জানতে হবে না? আচ্ছা, এরপরে আপনাকে আরো কিছু বিষয়গুলো, যে একটা মানুষের যে মনটা বোঝার জন্য, হ্যাঁ আপনাকে একদম মাইন্ড, মানে একজন মানুষের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে উনি আমার কথাটা রিসিভ করবে, এটা হচ্ছে একটা মানে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ওই, এটাকে হচ্ছে যে মানুষের মন বোঝার জন্য যে জায়গায় ওই ইয়াটাকে কি যেন বলে, আচ্ছা আটটা বলা গেছে না, মনোবিজ্ঞান, সরি মনোবিজ্ঞানের ইংরেজিটা কি? ফিলোসফি। আচ্ছা এটাই মনে আসতেছে না। অর্থাৎ এই যে ফিলোসফি বানানটা জানি না, ভুলে গেছি, এসপি দিয়ে শুরু মনে হয়, যেটাই হোক ফিলোসফি, এই জ্ঞানটা আপনাকে কি করতে হবে, নিতে হবে মাস্ট। আর এই জ্ঞানটা নেওয়ার জন্য আপনারা কিছু বই পড়ালেখা করবেন, যেমন আমি বলি উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক, কিভাবে ভালো অভিভাবক হওয়া যায়, কিভাবে সকলের মন জয় করা যায়, প্রশ্নের উত্তর, ইনভাইট সেমিনার, ক্লোজিং ও ফলো আপ, তুমিও জিতবে, এটসেট্রা এটসেট্রা, যারা নেটওয়ার্কার আরো কিছু জানেন। এই কাজগুলো করলেই দেন আপনি আপনার ভেতরে একটা লিডারশিপ পাওয়ার, লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে। আজকে কিন্তু যে লিডারশিপের গুণাগুণ নিয়ে আলোচনা করি নাই। আপনারা যে লিডার, এই লিডার হিসেবে আপনার টিমটাকে বাস্তবায়ন করার জন্য যা করার দরকার আগে নিজেকে করতে হবে, অর্থাৎ এক্সাম্পল তৈরি করতে হবে নিজেকে, হ্যাঁ সেলফ এক্সাম্পল। দেখেন আমাদের কোম্পানির এমডি উনি যখন কথা বলেন তখন বলছে যে আমি কালকে ওই দিন জুম মিটিং এ অ্যাটেন্ড করার পরে উনি বলছেন যে আমি 228 জনকে পার্সোনাল স্পন্সর করছি। কতজনকে করছে? 228 জনকে পার্সোনাল স্পন্সর করছে। তা উনি ওনার বক্তব্যে একটা কথা বলছিল, উনি ফার্স্ট কথা ছিল আল্লাহর রহমত লাগবে, সেকেন্ড ছিল দোয়া লাগবে, সকলের দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে, এবং উনি ফাইনালি যেটা বলছিলেন, লাস্ট যেটা বলছেন, নিজেকে এক্সাম্পল হিসেবে তৈরি করতে হবে নিজেকে। কারণ এটা নয় যে আমি লিডার, উনি বলছে আমি কোম্পানির এমডি, তোমরা এটা করো এটা করো এটা করো বললে কেউ করবে না। উনি বলছে যে আমি করে দেখাইছি, আমি নিজে করেছি, এই করার কারণে বলছে আমি খেয়ে না খেয়ে করেছি, না খেয়ে করেছি, খেয়ে করেছি, আমি মানে ভাত খাইতে পারি নাই এমনও আমার দিন গেছে। উনি বলেছেন যে আমার পকেটে টাকা ছিল না, আমি ঢাকা থেকে চিটাগাং আসা, টাকা ধার করে নিয়ে আমি ঢাকা থেকে চিটাগাং আসছি, হোটেলে বসে খানা খেয়েছে, বিল দেওয়ার টাকা নাই, আমার যে গেস্ট উনি টাকা দিয়েছে। উনি বলেছেন যে আমি একটা কচু শাক দিয়ে আমরা 3 জনে ভাত খেয়েছি, উনি বলেছেন। ঠিক আমি এই জায়গা থেকে আজকে এই জায়গায় আসছি, আমি নিজেকে কখনো, আমি একজন এখনো পর্যন্ত নেটওয়ার্কার মনে করি না। উনি বলছেন যে আমার 3 জন গুরু আছে, এবং এই কোম্পানিতেই যে জাহাঙ্গীর স্যার, যিনি অ্যাডমিনে, যিনি জাহাঙ্গীর স্যার, উনি বলছেন উনি আমার গুরু। এখনো পর্যন্ত আমি ওনার পরামর্শ নিয়ে চলি। বলছে আমি নেটওয়ার্কের এনও জানি না, আমি এখনো পর্যন্ত কিছু জানি না, আমি সবার থেকে পরামর্শ নেই এবং আমি পরিশ্রম করে যাই। এই জন্য নিজের ভেতরে অহংকার আনা যাবে না। ওনার কথার ভিতরে ছিল অহংকার আনা যাবে না, ইগো আনা যাবে না, নিজেকে এক্সাম্পল তৈরি করতে হবে। আজকে দেখেন আমি যেই গোল সেটটা দিয়েছি, যে ওয়ার্কিং প্ল্যানটা দিয়েছি, এটা দিয়ে নিজেকে এক্সাম্পল তৈরি করতে হবে। যখন নিজে এক্সাম্পল হয়ে যাবেন তখন কিন্তু আপনি যখন অ্যাসোসিয়েটকে, মেম্বারকে, পার্টনারকে বলবেন, উনি রিসিভ করবে যে না আমার লিডার পারছে আমি কেন পারবো না, উনি করছে আমি কেন করবো না।
এই কথাটা মনে করতে হবে যে কোনোদিনও এই কথা বলা যাবে না। এটা কিন্তু চাকরির বস নয়, মাথায় রাখতে হবে যে চাকরির বস হলো চেয়ার পেয়ে গেছি, এখন সবাই কাজ করে, এই কাজ করে, এটা করো না কেন, ওটা করো না কেন, এটা করো না কেন করো না, এই কথা বলা যাবে না। এটা করো, এটাও বলা যাবে না যে আমরা আসলে উঠতে হলে এইভাবে করা দরকার, আমরা উঠতে হলে এইভাবে করা দরকার, এইভাবে করলে আমরা উঠতে পারবো। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, এই ভাষাগুলো ব্যবহার করতে হবে। আর এই ভাষাগুলো ব্যবহার করার জন্য আমি যে বইয়ের রেফারেন্স গুলো দিলাম, এই রেফারেন্স গুলো অনুযায়ী যদি আপনারা পড়ালেখা করেন তাহলে দেখবেন যে আপনার ভাষাটা কত মধুর হবে, আপনার কথাটা কত সুন্দর হবে, মন জয় করতে সহজ হবে, আপনার টিমের স্পিড বাড়বে, আপনাকে লিডার হিসেবে সেলুট দিবে, সম্মান দেখাবে এবং আপনার কথাগুলো তাদের অন্তরে লাগবে। ওভারঅল সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, আমরা অবশ্যই রাত বেশি হয়ে গেছে, আমরা যে আমাদের যার হাত ধরে এই কোম্পানিতে আমরা শুরু করেছি, যিনি আমাদেরকে এই সাপোর্ট গুলো দিচ্ছেন, দেখেন নেটওয়ার্কিং এর লজিস্টিক সাপোর্টের বাইরে কিছু নাই, লজিস্টিক সাপোর্ট ছাড়া উঠে আসা যায় না। যে ক্লোজিং কথাটা, শেষ কথাটা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওমর শরীফ ভাইকে। আসসালামু আলাইকুম। প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা এই করোনা মহামারীতেও অনেক পৃথিবীতে অনেক লোক মারা গেছে, অনেকে আক্রান্ত হয়েছে, আমরা এখনো পর্যন্ত এই মহামারীতে সুস্থ আছি, এই জন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রথমত আমি যার প্রতি কৃতজ্ঞ, আমাদের এক্সেলেন্ট ওয়ার্ল্ডের ইআরটিসি ডিএমডি জনাব সুমন চৌধুরী স্যার, উনি আমাকে অনেক বেশি সহযোগিতা করার কারণে আমাকে সরাসরি, উনি একজন ডিরেক্টর, উনি ঢাকায় থাকেন, উনি আমাকে সরাসরি ডিল করার কারণেই আমি কিন্তু আসলে আজকে ছোট্ট একটা অবস্থান এক্সেলেন্ট ওয়ার্ল্ড আমার তৈরি হয়েছে। মূলত আমি সকল ডিরেক্টর স্যারদের জন্য এবং এই কোম্পানির কর্ণধার আনোয়ার হোসেন রয়্যালরা, যার একটা সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশে আমরা সঠিক একটা প্ল্যাটফর্ম পেয়েছি, অনেকগুলো যুবক এবং আমরা অনেকে স্বপ্ন দেখছি, আমরা প্রত্যেকের অবস্থানটা পরিবর্তন করার জন্য ইনশাল্লাহ সকল ডিরেক্টরদের জন্য এবং আমাদের নিজেদের জন্য, আমাদের এমডি স্যারের জন্য জোরে একটা করতালি আছে। তো আমি আসলে বক্তব্য রাখবো না, দুই একটা পয়েন্ট দিয়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। মান্থলি স্যালারিটা কিন্তু আমি যতটুকু জানি, পৃথিবীর যে যতগুলা ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, স্যারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন, স্যার কিন্তু আমার অনেক বেশি সিনিয়র, স্যারকে আমি স্যালুট করি এবং আমি সবসময় ফিল করি শুরুতে যদি আমি স্যারদেরকে পেতাম, আপনাদেরকে যদি পেতাম, আমি যে অবস্থানটা আজকে 30 মাসে তৈরি করেছি, এটা আমার মনে হয় যে আমি 15 মাসে তৈরি করা আমার পক্ষে সম্ভব হইতো। ইনশাল্লাহ আগামী সর্বোচ্চ আমার মনে হচ্ছে 2021 সাল এবং 2022 সালের জুন মাসের মধ্যে আমরা অত্র এলাকা এবং চট্টগ্রাম এবং এই কোম্পানিতে একটা বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ। এবং এই স্যালারিটা, মান্থলি স্যালারিটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোম্পানি এবং বাংলাদেশের কোম্পানির মধ্যে, আমি যতগুলো কোম্পানি সম্পর্কে জানি, শুধু একটা কোম্পানি এক্সেলেন্ট ওয়ান স্যালারির ব্যবস্থা করেছেন, এটা একেবারেই ইউনিক। কোম্পানি যেটা বলতেছে 2030 সালের মধ্যে ওয়ার্ল্ডে 1 নাম্বার কোম্পানি হচ্ছে, এই পদক্ষেপ গুলো হচ্ছে আপনার মানে কোম্পানির রূপরেখার মধ্যে এই যে মান্থলি স্যালারি, এটা একেবারেই ইউনিক। পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে, কোনো কোম্পানিতে এই ধরনের কোনো সিস্টেম নেই স্যালারি দেওয়া। তো এগুলো হচ্ছে লক্ষণ, কোম্পানি যে 2030 সালের মধ্যে 1 নাম্বার কোম্পানি হবে, এগুলো হচ্ছে লক্ষণ। ইউনিক অনেকগুলো আসবে। আর একটা বিষয় হচ্ছে হেড অফিসের বিষয়ে হয়তো স্যার এটা অনেক আবার বলেছেন যে অনেকগুলো উনি বলেন নাই। কোম্পানি কিন্তু 7 কোটি টাকা অলরেডি অ্যাডভান্স করে টোটাল হেড অফিসটা কমপ্লিট করতে প্রায় 15 কোটি টাকার মতো খরচ হবে। অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে আপনার ফার্মাসিউটিক্যাল এবং ইউনাইটেড যে সিস্টেমটা, ওটা কিন্তু হেড অফিস রেডি করে ফেলছে, বাকিটা কাজ চলতেছে। প্রায় 15 কোটি টাকার প্রজেক্ট, এটা আমরা ভিজিট করে এসেছি। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা ঢাকা ট্যুর করবো, সচক্ষে আপনারা দেখতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকার আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে হেলথ এবং বিউটি আইটেম, এই প্রোডাক্টগুলোর 4% ভ্যাট সরকার কিন্তু মওকুফ করছে কোম্পানিকে। এটা কিন্তু আমাদের একটা অর্জন, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আনোয়ার রয়্যাল, অর্থাৎ আমাদের কোম্পানির এমডি, 2017 এবং 18 সালের অর্থ বছরে উনি বাংলাদেশের সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন এবং উনি কলকাতা থেকে গান্ধী পুরস্কার নিয়ে এসছে, বাংলাদেশে মহাত্মা গান্ধী পুরস্কার নিয়ে এসছেন।
বাংলাদেশের সেরা উদ্যোক্তা হিসেবে, অর্থাৎ কলিকাতা থেকে তিনি পুরস্কার নিয়ে আসছেন। বর্তমানে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আপনার দীপুমণি এবং প্রধানমন্ত্রী সহ ওনাদের একটাই কথা যে উদ্যোক্তা হন, চাকরির পিছনে না ঘুরে। আর ওই জায়গায় কিন্তু আমাদের কোম্পানির এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অর্জন, কারণ উনি উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে 2017-18 সালে অর্থ বছরের যে সেরা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। আর একটা বিষয় হচ্ছে যে স্যারের যে প্ল্যানটা দেখালো যে আমরা কয়জনকে প্ল্যান দেখাবো ডেলি, তারপরে কয়জনকে এসও বানাইলে আমরা জিএম হব, যে প্ল্যানটা দেখালো, এটা আমি 1 মিনিট আর একটা জিনিস দেখাতে চাচ্ছি। এটা অনেকে জানেন হয়তো, এই জিনিসটা হয়তো আমাদেরকে কাজ করার জন্য আরেকটু অনুপ্রেরণা দিবে। মনে করেন আমরা রেশিও হচ্ছে যে স্যার যেটা বললো, আমরা 10 জনের সাথে কথা বললে মিনিমাম 4 জন না 6 জন জয়েনিং করবে। আমি ধরে নিলাম যে 10 জনের সাথে কথা বললে মাত্র 2 জন জয়েনিং করবে। কয়জন? মাত্র 2 জন জয়েনিং করবে। এক্সাম্পল, আপনি এখানে আছেন, আপনার 2টা লিঙ্ক, একজন জয়েনিং করলো এখানে, আরেকজন জয়েনিং করলো এখানে। তাহলে একটা জয়েনিং করানো, অর্থাৎ একটা প্যাকেজ একজন ব্যক্তি ক্রয় করার কারণে আপনি কমিশন পাইছেন কত টাকা? 500 টাকা। আপনি এদিকে আরেকটা প্যাকেজ সেল করার কারণে আপনি কত টাকা ইনকাম পাইলেন? আরেকটা 500 টাকা। আপনার একটা ম্যাচিং মিলছিল, এটার জন্য কত টাকা পেলেন? টোটাল কত টাকা হইল? 1400 টাকা। এবার আসেন, স্যার যে বললো এতক্ষণ আমরা যারা ফুল টাইমার ডেলি অন্তত 5 জনের সাথে কথা বলতে হবে, যারা আমরা পার্ট টাইম অথবা সাম টাইমার আমরা ডেলি অন্তত 2 জনের সাথে কথা বলবো। এখন আমরা যদি শুধু কোনো ব্যক্তির সাথে কথা বলি, আমাদের মাইন্ডে নিতে হবে যে আমরা ও জয়েন করুক বা না করুক, প্ল্যান দেখুক বা না দেখুক, আমরা একটা ইনকাম করছি। এই জিনিসটা যদি আমাদের মাইন্ডে নিয়ে আসতে পারে, আর কথা বলতে কোনো সমস্যা নেই। কিরকম? মনে করেন 1400 টাকাতে ইনকাম হয়েছে, এটা আমরা মনে রাখতে পারবো। মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10 জনের সাথে আমরা কথা বলবো। 10 জন থেকে যদি 2 জন জয়েনিং করে আমাদের কত টাকা ইনকাম আসবে? 1400 টাকা। এই 1400 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হয়? 200 না, 140। অর্থাৎ 10 জনের সাথে কথা বললে যদি 2 জন জয়েনিং হয়, আমার 1400 টাকা ইনকাম হয় না? অর্থাৎ আমি একজন ব্যক্তির সাথে কথা বললে আমার 100 টাকা প্লাস ইনকাম। সে প্ল্যান দেখুক বা না দেখুক, সে জয়েনিং করুক বা না করুক, একজন ব্যক্তির সাথে যখন কথা বলবেন, ওকে একটা কথা বলে দিতে পারেন যে আমি এমন একটা সিস্টেমে কাজ করি যারা একেবারেই নতুন, আমি এমন একটা সিস্টেমে কাজ করি যে আপনার সাথে যে কথা বলছে এটার কারণে আমার 100 টাকা ইনকাম হয়েছে, কিভাবে এটা আমি পরে বলবো? কারণ আমরা তো 10 জনের সাথে কথা বললেই তো আমাদের 1400 টাকা ইনকাম হচ্ছে। এটা যদি আমরা গড় হিসাব করি, প্রতিজনের সাথে যে কথা বলছি এটার জন্য আমরা 100 টাকা প্লাস ইনকাম করি। এই জন্য আমরা আসলে ডেলি অন্তত 2 জনের সাথে কথা বলবো, তাহলে ডেলি 200 টাকা এমনিতে ইনকাম হবে। এটুকু তো আমরা বুঝছি না? আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন স্যার এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললো, মানে আপনি 30 জন এসও হইলে আপনি জিএম হবেন, 20 জন জিএম হইলে আপনি স্টার হবেন। এই কাজগুলো কিন্তু আসলে আপনার একার না। এই কাজগুলো করার জন্য আপনার কাজ হচ্ছে যে একেবারে স্টার হওয়া পর্যন্ত আপনার কাজ হচ্ছে মাত্র 20-30%, কিন্তু বাকি 70% কাজ হচ্ছে যে আপনার আমরা যারা একত্রে, আমরা যারা একসাথে কাজ করি, টিমের আপ লাইন বলতে পারেন, হ্যাঁ। তারপর আপনার সাকসেস লাইনে অনেকে কিন্তু নিজ দায়িত্বে অনেক কাজ করবে, প্লাস কোম্পানি এক্ষেত্রে কিন্তু আমাদেরকে 50% সহযোগিতা সবসময় করতেছে। কিভাবে? এই যে অফিস সিস্টেম থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে, তারপর প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে, প্রোডাক্ট গোডাউন থেকে শুরু করে সবকিছু কোম্পানি। আমাদের কাজ হচ্ছে শুধু সিস্টেমের সাথে লেগে থাকা, আর কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে শুধু সিস্টেমের সাথে লেগে থাকা। কাজ কিন্তু উপর নিচের কোম্পানি সবাই মিলে করতেছে, আপনি কিন্তু স্টার একা হচ্ছেন না, সবাই মিলে কাজ করতেছে, আপনি স্টার হচ্ছেন সিস্টেমে। শুধুমাত্র নেটওয়ার্কিং সিস্টেমে আপনি স্টার হচ্ছেন, আপনার কাজ হচ্ছে 30%। আমরা সবাই মিলে করে, আপনি ছাড়া 20%, বাকি 50% কাজ কোম্পানি সহযোগিতা হবে। কিভাবে? এই মাসে কোম্পানি একটা যারা নতুন করে এই মাসে সেলস অফিসার হবে, তাদের জন্য কোম্পানি একটা কি ডিক্লার দিছে?
বিমানে করে কোম্পানি কক্সবাজার নিয়ে যাবে, কোম্পানি বিমানে করে কক্সবাজার নিয়ে যাবে, ওখানে 5 স্টার হোটেলে রাখবে, কোম্পানির খরচ আবার নিয়ে আসবে। 15,000 টাকা খরচ। একজনে 15,000 টাকা প্লাস খরচ করবে। আচ্ছা, কোম্পানি যে ডিক্লেয়ারটা দিছে, আমরা যারা জিএম আছি বা স্টার আছি, আমাদের কাছ থেকে কি কোনো ডোনেশন বা কোনো কিছু নিবে? No. তাহলে আমাদের টিমে যদি আপনারা সেলস অফিসার হন, কোম্পানি ডিক্লেয়ার দিছে সেলস অফিসার হচ্ছেন আপনারা, কিন্তু আমি কিন্তু স্টার হচ্ছি। এই জন্যই বলতেছি আমরা স্টার হওয়ার জন্য, ইডি হওয়ার জন্য 50% এর বেশি কাজ করে কোম্পানি, আমরা নিজেরা কিন্তু 20-30% এর বেশি কাজ করি না। তো আমি ওই অনেক সময় হয়ে গেছে, বেশি সময় নিব না, আপনাদেরকে বিরক্ত করবো না। শুধু একটা কথা বলবো, ধৈর্য ধরে শুধু লেগে থাকেন, কাজটা শিখেন, কাজটা অবশ্যই হবে, না হওয়ার কোনো কিছু নেই। স্যার বরাবরই একটা কথা বলছে যে আমাদের কাজ হচ্ছে যে কাজ করে যাওয়া, দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, উনি কৃপণ না, ওনার ভান্ডারে অভাব নেই। আমরা পরিশ্রম করে যাব, দেওয়ার মালিক উনি, শুধু ওনার উপরে যদি বিশ্বাসটা আমরা 100% রাখতে পারি, ইনশাল্লাহ সফলতা আসবে। সবার উত্তরোত্তর সফলতা কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অমর সাহেব স্যারকে এবং সাহিত্য স্যারকে, ওনাদের দুজনের জোরদার করতে হবে। আমরা সফল হতে, ইয়েস না, একসাথে সফল হতে চাই, একসাথে মঞ্চে উঠতে চাই, একসাথে এরকম একটা জায়গায় যেতে চাই যে জায়গাটা আমাদের স্বপ্নের দানা ভিতরে কিন্তু লুকায়িত আছে। আমরা শুধু সেটাকে প্রস্ফুটিত করতে হবে, সেটাকে শুধু কি করতে হবে, প্রস্ফুটিত করতে হবে। আমরা আশা করছিলাম যে আমাদের মাঝে আমরা আশা করছি যে আমাদের মাঝে যেহেতু আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি আমাদের সাথে আছেন, রেজাউল করিম ভাই, আমি বলবো যে জাস্ট আপনি এসে আমাদের সাথে একটু পরিচিত হয় এবং 1-2 মিনিটে আমাদের সাথে আমাদেরকে একটু দু একটা কিছু বলা। রেজাউল ভাই জন্য কথা হবে। আসলে কিন্তু আমাদেরও সিনিয়র, আমরা জাস্ট ওনার কাছ থেকে দু একটা কথা শুনে আমরা পাওয়ার নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে সেনা পরিচয়, প্রস্তুতিটা আমার ছিল না, সাইডে থেকে চলে আসছি স্যারের ফোন করার পরে। আর বিষয়টা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং পাওয়ারফুল একটা সেক্টর, এটাতে কোনো ধরনের সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। কেননা নেটওয়ার্ক মার্কেটিং দীর্ঘদিন করেছি, প্রায় 10 বছর। সেই কারণে বলতেছি ইনশাআল্লাহ সাকসেস, সফল বলতে যেটা বোঝায় নেটওয়ার্ক মার্কেটিং, সেটা আমার অর্জন হয়ে গেছে। যে কোনো কারণে একটা কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে অনেকগুলো অ্যাচিভমেন্ট অর্জন ছিল। তাই আমি এক্সপিরিয়েন্স আমরা আগে থেকে জানি। আমি ঢাকা অফিস ভিজিট করছি, ইন্ডাস্ট্রি ভিজিট করছি, তারপর কেন জানি কাজ করার মতো মনোভাব তৈরি করতে পারি না, কারণ একটা দল লাগে। কাজ করার জন্য কি লাগবে? দল লাগবে। সেই জন্য একটা দল আসলে হয় নাই, বিদে কি মানে ইচ্ছে থাকার সত্ত্বেও কি করা হয়নি। যেহেতু এমন স্যারেরা আছে আমার পার্শ্ববর্তী, পাশের রুমে থাকে উনি, স্যারকে আমি দীর্ঘদিন ধরে চিনি, ওনাকেও চিনি। তো বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং একদম সিম্পল একটা বিজনেস, এটা কঠিন ভাবার কোনো কিছু নাই। এত সহজ বিজনেস পৃথিবীতে আমার জানা মতো নাই। কেননা আপনি যদি একটা চকলেটের ব্যবসা করতে চান, সিম্পল, ব্র্যান্ড ম্যাঙ্গোস না, দাম কত? 1 টাকা। আপনি চিন্তা করেন আপনি একটা কোম্পানির মালিক হবেন, তাহলে এই 1 টাকা দামের চকলেটটা উৎপাদন থেকে বাজারজাত করা পর্যন্ত আপনার কি করতে হবে? উৎপাদনে যেতে হবে, উৎপাদন আগে কি করতে হবে? ইন্ডাস্ট্রি দিতে হবে, মেশিনারি আনতে হবে, উৎপাদনে যাইতে হবে, উৎপাদন পর মার্কেটিং এ যাইতে হবে, তারপরে সেলস, শ্রমিক বেতন, তারপরে কি লাভ, প্রফিট। যদি সাকসেস হয় তো গেইন, আর না হলে নাই, বুঝা রাইট কিনা? নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কি করতেছে? বলতেছে আমি যে পণ্যটা উৎপাদন করি প্রত্যেকটা পণ্য কার? ডিস্ট্রিবিউটার। কেন? এই পণ্যটা বিক্রি হলে লাভকে পায় ডিস্ট্রিবিউটার পায়। ওই প্রাণ কোম্পানি একটা চকলেট বিক্রি করে, সেটা বিক্রি হলে লাভকে পায়। তাহলে এখানেও বিক্রি হলে কে পায়? ডিস্ট্রিবিউটার। তার মানে আমি এখন কোম্পানির মালিক, কিন্তু আমার কোনো কি নাই,
হেডেক নাই, Responsibility. কোনো উৎপাদন খরচ নাই, কোনো সেলসের দায়িত্ব নাই, কাউকে বেতন দিতে হয় না, কর্মচারী রাখতে হয় না। তার মানে কতগুলো কোম্পানি, মানে কতগুলো প্রোডাক্ট কোম্পানি আপনাকে দিচ্ছে কিসের জন্য? বিজনেস করার জন্য, রেডিমেড বিজনেস। এটাই নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। এই পানিটা যদি আপনি একটা বোতল ফ্যাক্টরি দিতে চান, তাহলে চিন্তা করেন কত টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। এরপরে যদি লাভ ভালো হয় তাহলে আপনার লাভবান, আর যদি খারাপ হয় শেষ, ফকির। তাই বলবো নেটওয়ার্ক মার্কেটিং একদম ইজি, একদম সিম্পল একটা বিজনেস। শুধুমাত্র লাগবে কি? স্বপ্ন। টাকা লাগবে না, যোগ্যতা লাগবে না, কি থাকতে হবে? স্বপ্ন। এই স্বপ্নটা আছে তো? আমি জানি আছে, না হলে নেটওয়ার্ক মার্কেটিং আপনারা আসতেন না, আমি আসতাম না। যাদের স্বপ্ন নাই তারা নেটওয়ার্ক মার্কেটিং করে না। এটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বিষয়। যদি স্বপ্ন থাকে, যেমন স্যার একটা প্ল্যান দেখাইছে 1400 টাকা না ইনকাম, 1400 টাকা। এক্সেলেন্ট নলেজের সর্বোচ্চ পজিশনে যেতে কত ইনকাম করা যায়? আপাতত 30 লাখ। 30 লাখ মান্থলি। শুধু এক ধরনের ইনকাম, 13 ধরনের মধ্যে শুধু এক ধরনের ইনকাম 30 লাখ। 30 লাখ। আচ্ছা, 30 লাখ টাকা আপনার ইনকাম কেউ করবেন না, এখানে তো সবাই ডিস্ট্রিবিউটর না। অনলি ফর আপনি 1400 টাকা ইনকাম করবেন, দুইজনকে 1400 টাকা ইনকাম পাওয়া দিবেন। সিম্পল এই কাজটুকু করবেন। এটা বুঝতে পারছি? মানে আপনার দায়িত্ব কি? 1400 টাকা ইনকাম প্রত্যেকে যারা ডিস্ট্রিবিউটর হয়েছেন, মানে স্পন্সর করছেন, আপনার কাজটা হচ্ছে আপনি আগে নিজের 1400 টাকা কনফার্ম করেন। এটা তো সম্ভব। 30 লাখ টাকার ফোকাসে যায় না আপনারা, অনলি ফর আপনার 1400 টাকা আগে ইনকামটাকে নিশ্চিত করেন। আপনার কাজ দুইজনকে ইনকাম পাওয়া দেওয়া 1400 টাকা। এই এতটুকু কাজ করেন, এক্সেলেন্ট প্রত্যেকটা র্যাঙ্ক আপনার জন্য রেডি করা আছে। কোন র্যাঙ্ক আপনাকে অর্জন করতে হবে না। রাইট স্যার। শুধু আপনার ইনকামটাকে 1400 টাকা নিশ্চিত করেন, আর যে দুজনকে স্বপ্ন দেখা গেছে তার 1400 টাকা ইনকাম পাওয়ার নিশ্চয়তাটা টাকা দেন। এতটুকু কাজ করেন, বাকি র্যাঙ্ক গুলা এমনি হয়ে যাবে, ঘুমের ভিতরেই হবে। যদি আপনারটা মিস হয় তার মানে সবগুলোই মিস। আপনার স্বপ্ন যা দেখছেন ওই স্বপ্নটাই মিস। ক্লিয়ার বিষয়টা? শুধু এতটুকু কাজ করেন, বাকি র্যাঙ্ক, অ্যাচিভমেন্ট, অর্জন সব অটোতে চলে আসবে। যাক, প্রস্তুতি যেহেতু ছিল না, দুইটা কথা বললাম। হ্যাঁ, আশা করি আমি আপনাদের সাথে আছি। তবে ওইভাবে না, মানে স্লোলি আগাইতেছি, বাইরে কিছু ব্যস্ততা আছে তো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রেজাউল ভাইকে। আসলে অভিজ্ঞ ব্যক্তিদের আসলে যে কথাবার্তা গুলো, প্রত্যেকটা কথার মধ্যে আলাদা একটা পাওয়ার আছে, ঠিক কিনা? আমরা কিন্তু তার একটা এক্সাম্পল বললে আমার হচ্ছে না। শুরুতে যা বলছি, শুরু থেকে এই পর্যন্ত রেজাউল ভাই তো শুনে নাই। আমি কি বলছি, ড্রিম থাকা লাগবে, ডুপ্লিকেশন পাওয়ার লাগবে। এই ড্রিম চান নাই সে কিছু করতে পারবে না। মানে ওনার যে সিম্পল, এবং এটা যে সিম্পল আর্ট অফ ডুপ্লিকেশন, ঠিক আছে, এই কাজটুকু করলে যে হয়ে যাচ্ছে। ওনার সাথে আমার সাথে তো আগে কথাও হয় নাই, কোন সমন্বয় হয় না, উনি বক্তব্যও শোনে নাই। মিলছে কথা, মিলছে কিনা? আপনারা কতটুকু খুশি হয়েছেন জানি না, আমি কিন্তু পুরো খুশি হয়ে গেছি। কারণ আমি পুরাটাই খুশি হয়ে গেছি, এবং যতটুকু জানি দেখলাম যে একজন সিনিয়র নেটওয়ার্কারের সাথে আমার জানাটা আল্লাহর রহমতে 100-তে 100 মিল আছে। ইয়েস অর নো? আমরা সবাইকে এখন মেনে নিতে পারি তো? ধন্যবাদ আজকের এই দীর্ঘক্ষণ আমাদের সাথে একসাথে থাকার জন্য। বিশেষ করে অনেকেই কিন্তু অফিস থেকে